প্রথমে হচ্ছে আমাদের রিসার্চ শিখার ক্ষেত্রে রেফারেন্স বা জাস্টিফিকেশন শিখতে হয়। কারণ এটা ছাড়া হয় না। কারণ আমরা যে কোনো ব্যক্তির উক্তি বলতে গেলে ওই ব্যক্তির নাম বা কোন কবিতায় বা কোন সোর্সে বলছে এটা বলতে হয়। তো ঠিক এরকমই আমাদের পেপারের ক্ষেত্রে আপনার রেফারেন্স ইউজ করতে হয়। এটি আমি একটু দিছি, আপনারা হয়তো বা কয়জন স্টাডি করছেন জানি না। যারা স্টাডি করছেন ওরা খুব ইফেক্টিভ হবে। কারণ একটু দ্রুত স্কিপ করবো আর কি। আচ্ছা, এই সোর্সের যে লিঙ্কটা দিলাম, এখানে দেখবেন একটা ভিডিও আছে প্লাস একজন অথর হইলে আপনার ব্যক্তির নাম, তারপর ইয়ার অফ পাবলিকেশন, লাস্টে ডট। তারপরে দুইজন ব্যক্তির ক্ষেত্রে হলে আমাদের সাইটেশন কি করতে হবে? প্রথম ব্যক্তির মানে লাস্ট নেম, তারপরে এন, তারপর হচ্ছে সেকেন্ড ব্যক্তির লাস্ট নেম, তারপরে ইয়ার অফ পাবলিকেশন। আর তিনজন ব্যক্তির ক্ষেত্রে এই হেরিস এটল। অনেক আপনারা অনেকে এই ক্ষেত্রে একটু একটু ভুল করেন। যেমন ওই সব ব্যক্তির লাস্ট নেম নিয়ে এসে বলেন। তো এটা কিন্তু একটা ভুল। এটা ওই হয়তো বা ওই এপিএস সিক্স বা অন্য সব স্টাইল গুলা কারণে এই সমস্যাটা হয়। কিন্তু এইটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম আর কি। যদি দুইয়ের বেশি অধিক অথর থাকে তখন প্রথম ব্যক্তির লাস্ট নেম, তারপরে এটল দিয়ে আমরা ইয়ার অফ পাবলিকেশন। এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের শেষে, একদম একটা সেন্টেন্সের শেষের যে রেফারেন্স, ওইটা হচ্ছে এই সিস্টেমে। এগুলো IEEE স্টাইল। এমডিপি এর বেশিরভাগ IEEE থাকে। আচ্ছা, স্ক্রিন কোনটা দেখা যাচ্ছে আমার? ও, এটা দেখা যাচ্ছে না। ওকে। এখানে একজন ব্যক্তির ক্ষেত্রে আপনার এই অথরের নাম, দুইজন ব্যক্তির ক্ষেত্রে এরকম এই প্রথম ব্যক্তির লাস্ট নেম, দ্বিতীয় ব্যক্তির লাস্ট নেম মাঝখানে দিয়ে, আর তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে এটল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের শেষে যখন আমরা সাইটেশন করি। আর সেন্টেন্সের মাঝখানে হইলে আপনার এই ব্র্যাকেট গুলা উঠে যায়। এগুলো একটু দেখে নিন আর কি। এই যেমন একজন ব্যক্তির ক্ষেত্রে আপনার আমরা এইখানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং না দিয়ে আমাদের শুধু ইয়ার অফ পাবলিকেশনে স্টার্টিং হবে। এবং দুই ব্যক্তির ক্ষেত্রে প্রথম ব্যক্তির লাস্ট নেম এ এন ডি এইভাবে হইয়া তারপরে দ্বিতীয় ব্যক্তির লাস্ট নেম, তারপরে ইয়ার অফ পাবলিকেশন। আর যখন তিনজনের নাম হইতো তখন হচ্ছে আপনার ইয়ার অফ পাবলিকেশনটা এটার মধ্যে হইতো আর কি। আচ্ছা, তাহলে এইগুলা গেল আপনার আমাদের এই এপিএস সেভেন এর সাইটেশন বা রেফারেন্সের ব্যাপারে। আচ্ছা, এখন আপনাদের টিমের ক্ষেত্রে আমি একটা প্ল্যাটফর্মের করার চেষ্টা করছি। যেমন কারণ অনেকে ইন্টারেস্ট থাকে, বাট হচ্ছে দুইজন তিনজন ইন্টারেস্টেড, বাট আর দুই একজনের জন্য কাজটা শুরু করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে থাকে। তাহলে এই জন্য আমি হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম তৈরি করছি। আপনারা যেই কাজ ইন্টারেস্টেড বা যেই কিওয়ার্ডে কাজ করতে ইন্টারেস্টেড, এখানে আপনারা ইনফরমেশন গুলো ফিল আপ করবেন। পরে আপনারাই আপনাদের যে ইমেল থাকবে, ইমেলের যে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল বা মোবাইল ফোন, তো ওইখানে আপনারা পরে যোগাযোগ করবেন। ঠিক আছে। আবার হচ্ছে যখন পেপার করবেন, বিশেষ করে বিব্লিওমেট্রিক পেপার গুলো করবেন, তখন আমাকে কিওয়ার্ড দিবেন। এই চার পাঁচটা টিম হওয়ার পরে আমাকে একটু জাস্ট কাইন্ডলি একটু মেল দিবেন, পরে আমি হচ্ছে ডাউনলোড করে আপনাদের ওই ইমেলে রিপ্লাই দিয়ে দিব। কিন্তু একটু ওই এমন হয় না যাতে আবার ওই একটা টিম হওয়ার সাথে সাথে আবার মেল করে, একটু ধৈর্য ধরে আর কি, কারণ সবাই তো একটু ব্যস্ত থাকে। তাহলে এই জন্য কয়েকটা টিম হওয়ার পরে একটু মেল করেন। আর বিপ্লবেটিক ব্যাপারে আমাদের এই স্কোপাসে ডাটা বেস থেকে ফাইল ডাউনলোড করলে হয়, ডাটা কালেকশন লাগে না। কিন্তু আপনার যখন অরিজিনাল পেপার সবসময় সাজেস্ট করি মাল্টি ডিসিপ্লিনারি থেকে যদি করেন তখন সুবিধা ডাটা কালেকশনে। পার ডিপার্টমেন্ট থেকে যদি 70-80টা ডাটা হয়, দুই তিন ডিপার্টমেন্ট থেকে একসাথে কাজ করবেন, তখন হচ্ছে 370-200 প্লাস ডাটা হয়ে যাবে। তো মোটামুটি আমাদের এভাবে বা অন্য ইউনিভার্সিটির সাথে একটু লিয়াজু করে কাজ করতে পারেন। একদম কো অথর নিলেন এইখানে, তাহলে আপনারা একটু
টিম টিম করার চেষ্টা করেন। টিমের নাম বা বেস নাম্বার ইনফরমেশন কোন টপিকে করতেছেন, এরকম আরো নিচে আপনারা নিজেরও আরো ক্রিয়েট করতে পারবেন আর কি। চার পাঁচটা দিছি, কারণ অনেকে হয়তো ওই তিনজন ইন্টারেস্টেড আর দুইজন ইয়া না। যেমন কালকে আবার এই রাজশাহী ইউনিভার্সিটি থেকে দুইজন বলছে, আমি বলছি ওরা ওরা একসাথে কাজ করতে পারবে। তাহলে এই প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি, ওরা ওরা এখন এখানে ইনফরমেশন ফিল আপ করার পরে আপনার হচ্ছে তারপরে এই ইমেলে যোগাযোগ করবে, পরে ওরা ওরা যোগাযোগ করে আপনার কাজ করতে পারবে। আচ্ছা, এখন আমাদের তারপরে আসেন টিম তৈরি করার পরে আমাদের একটা পেপার, যে বিশেষ করে রিভিউ সিস্টেমেটিক বিবলিওমেট্রিক পেপারের সম্বন্ধে। অরিজিনাল পেপার আসলে মানে অরিজিনাল পেপার করতে হলে মিনিমাম আপনাদের 10টা বা 20টা পেপার পড়া পরে অরিজিনাল পেপারে আসতে মুভ করতে হবে। আজকে শুধু রিভিউ বা সিস্টেমেটিক আর বিবলিওমেট্রিক পেপার নিয়ে যতটুকু পারি আলোচনা করতে পারবো আর কি। আচ্ছা, আমাদের যে একটা পেপারের টাইটেল, এই টাইটেলটা মেজরিটির ক্ষেত্রে এই এখানে যত আলোচনা হবে সবকিছুই মেজরিটি আইডল হিসাবে, মানে কোনো ফিক্সড এমন না যে এটা মানে এটা হবেই, এরকম না। ক্লিয়ার? আচ্ছা, আমাদের মেজরিটি জার্নালের ক্ষেত্রে আপনার 20টা ওয়ার্ডের নিচে টাইটেলটা চাই। দ্যাট মিনস আপনি কোনো একটা টপিকে ইন্টারেস্টেড, ওই টপিকের যে টাইটেলটা থাকবে এটা হচ্ছে 20টা ওয়ার্ডের নিচে থাকতে হবে। এবং ওই টাইটেলটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনার যে কিওয়ার্ড, আপনার যে কোন এরিয়াতে কাজ করবেন, তারপরে কোনো মডেল নাম আছে কিনা বা কোন সফটওয়্যার ইউজ করতেছেন, এইগুলার নামগুলো হচ্ছে একটু টাইটেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। যেমন আমরা যদি কয়েকটা পেপার দেখি, যেমন ইন্ডাস্ট্রি 4.0, তারপরে দেখেন এই বিপ্লোমেট্রিক যে অ্যানালিসিস করবে, বিপ্লোমেট্রিক আর ইন্ডাস্ট্রি 4.0। তারপরে এটা দেখি বিপ্লোমেট্রিক অ্যানালাইসিসও আছে, তারপর ইন্ডাস্ট্রি 5 আর হেলথ কেয়ার সেক্টর, হেলথ কেয়ারের সাপ্লাই চেইন ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের তাহলে কি হলো, কিওয়ার্ড হচ্ছে আমাদের কিওয়ার্ড হলো আমাদের ইন্ডাস্ট্রি 5.0। তারপরে কোন সেক্টর এরিয়াতে হচ্ছে হেলথ কেয়ার সেক্টরের সাপ্লাই চেইন, তারপরে আমাদের বিপ্লোমেট্রিক। খেয়াল করছেন? তো এইভাবেই আপনারা হচ্ছে টাইটেল গুলো সবসময় মানে সেট করার সময় একটু চিন্তা করবেন। অর্থাৎ আমাদের টাইটেলটা কিওয়ার্ড কোন এরিয়াতে কাজ করবেন, আপনার ইন্ডাস্ট্রি 5.0 নিয়ে করবেন। ইন্ডাস্ট্রি 5.0 কিন্তু অনেক ধরনের এরিয়া আছে, শুধু যে বিজনেস এরকম না। এই হেলথ কেয়ার সেক্টর ছাড়াও আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি, প্লাস আপনার কি বলে এডুকেশন সেক্টর হইতে পারে, তারপরে এয়ার এয়ার ইয়ার থেকে হইতে পারে, ওরকম অনেক সেক্টরই আছে। আচ্ছা, তার মানে আমাদের টাইটেলটা এইভাবে। আর অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের হোল পেপারের সামারি নিয়ে আসবেন। তো এইটা হচ্ছে মেজরিটি পেপারের অ্যাবস্ট্রাক্ট 150 থেকে 200 ওয়ার্ড বেশিরভাগ থাকে, লিমিটেশন বা যে ইনস্ট্রাকশন। তাহলে ওই ক্ষেত্রে আপনার এই অ্যাবস্ট্রাক্টে কি কি থাকতে হবে বা কি কি থাকা দরকার, যেমন প্রবলেম স্টেটমেন্ট বা অবজেক্টিভ। আপনার প্রথম 2 সেন্টেন্সেই প্রবলেম স্টেটমেন্ট বা অবজেক্টিভ নিয়ে আসবেন। আচ্ছা, আর পেপার করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় কি, আমরা যে পেপার পড়ব তারপরে পেপার লিখবো। সাপোজ আপনার টিমে, যেমন আপনার এই এই এক নাম্বার টিমে 5জন মেম্বার হয়েছে। এখন 5জন টিম মেম্বার আপনারা কাজ ভাগ করে নেবেন। 5জন টিম মেম্বার সাপোজ, একজন ইন্ট্রোডাকশন, একজন লিটারেচার রিভিউ, একজন মেথোডোলজি, আবার হচ্ছে একজন এই অ্যানালাইসিস এর পার্ট, আরেকজন হচ্ছে কনক্লুশন প্লাস ওভারঅল। এই ক্ষেত্রে সুবিধাটা কি, আপনি যার পার্টে ইন্ট্রোডাকশন, ওই ব্যক্তি এই ইন্ট্রোডাকশনে কি কি থাকে ওই ইন্ট্রোডাকশন নিয়ে পুরো 1 সপ্তাহ স্টাডি করবে। বুঝতে পারছেন? এই স্টাডি করার পরিপ্রেক্ষিতে এই ইন্ট্রোডাকশন নিয়ে সব আপনার আপনি 10টা পেপার পড়বেন, শুধু ইন্ট্রোডাকশনই পড়বেন। এই ইন্ট্রোডাকশনে কি কি, ইন্ট্রোডাকশনে কিভাবে নিয়ে আসতেছে, এগুলো আমি একটু পরে বলবো। কিন্তু আপনি যখন আলাদা করে এক্সপার্ট এসেন্স হইতে চেষ্টা করবেন, তখন হচ্ছে আপনার পেপারটা কাজে আগাবে। আদারওয়াইজ আপনি একাই অ্যানালাইসিসে হবেন, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্টে এক্সপার্ট এসেন্স হইতে চাইবেন, আবার হচ্ছে এদিকে কারেসপন্ডিং অথরের এক্সপার্টেশন নিতে চাইবেন। এত কিছু তো আসলে সম্ভব না, পিএইচডি বা পোস্ট ডক করলে তখন সম্ভব। সাউন্ডটা তো কম। হ্যাঁ, সম্ভব না। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা যখন 4-5 জন ভাগ কইরা আপনার ইন্ট্রোডাকশন, আপনি বেশি না, সপ্তাহে 5 দিন যখন রেগুলার ক্লাস চলে, সপ্তাহে 5 দিনে 3 5 15, শুক্র শনিবারে এই 5 5 10 ঘন্টা
10 আর এদিকে 15, 25 ঘন্টায় আপনি ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। আমি মানে ওপেনলি বলতে পারি, মানে আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে। বা আপনি 25 ঘন্টায় লিটারেচার রিভিউ লিখতে পারবেন একদম নতুন রাইটার হিসেবে বা নতুন অথর হিসেবে। 25 ঘন্টায় আপনি মেথোডোলজি লিখতে পারবেন। কিন্তু আপনার কি হয়, ওই 25 ঘন্টা সময়ই দেন না, বাট হচ্ছে খালি রিসার্চে আগ্রহ বা প্যাশন আছে। আপনি হচ্ছে ডেইলি 3 ঘন্টা করে সময় দেন। যে যেই 5 দিন ক্লাস থাকে ওই 5 দিন হচ্ছে রাতে 3 ঘন্টা করে, 3 5 15, শুক্র শনিবারে 5 5 10 ঘন্টা বা আরো বেশি দেন। তাহলে এই 25 ঘন্টা সময় দিয়ে আপনি অবশ্যই একটা না একটা পার্টে একটা কাজ শেষ করতে পারবেন, আমি বিশ্বাস করি। বুঝতে পারছেন? কিন্তু আপনি শুধু সাপোজ একটা পেপারে বা এজ এ সাপোজ যে কোনো একজন, আমি বললাম এবিসি, ওই ব্যক্তি কাজ করবেন। আপনি প্রথম 2 3টা পেপার শুধু ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করেন। আপনি টিম চেঞ্জ করেন, টিম মেম্বার চেঞ্জ করেন বা টিম মেম্বার সেম থাকুক, আর টিম মেম্বার সবসময় ভালো হয় ওই মানে আলাদা আলাদা লেয়ার নিলে ভালো হয়। মানে একই ক্লাসের যদি 5 জন হয়, পরে হচ্ছে কেউ মানে কাজটা শেষ হয় না সব শেষ পর্যন্ত। ওই ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনের মতন হচ্ছে, মানে ধাক্কাধাক্কি অবস্থা আর কি। সেই ক্ষেত্রে জুনিয়র সিনিয়র সব মিলাই টিলা বা এই মাল্টি ডিসিপ্লিনারি হওয়াতে তখন হচ্ছে কাজ থাকে। আর হচ্ছে টাইম লাইনটা সবসময় হচ্ছে একটু কনসিডারেশন নিয়ে আসবেন। মানে টাইম লাইন যদি আপনার ওই 5 দিন বা 1 সপ্তাহ বা 10 দিনে না হয়, দরকার পড়লে একটু রিকোয়েস্ট করে টাইম চাবেন। বাট ওই আপনাকে গ্রুপে কেউ দিল যে আপনার কাজটা কি আপনি সিন করে আর কিছুই করলেন না, এরকম করলে কিন্তু আরেকজনকে হচ্ছে অসম্মান করা হয়, বুঝছেন? তা আপনি করতে পারছেন না বা আপনি অনেক ব্যস্ত বা এই সেই, দরকার পড়লে আপনি খুব ইমার্জেন্সি তখন অত না থাকেন, তাও অন্যদের কাজটা শুধু শুধু বাকি 5 জনের কাজটা নষ্ট হয়ে থাকবে কেন, বুঝলেন না? এইরকম গুলো একটু মানে প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করেন। আর যেমন নতুন যারা, নতুনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ ক্ষেত্রে হচ্ছে নতুন যারা ওদের হচ্ছে সুবিধা। কারণ আমার ইন্ট্রোডাকশন পয়েন্টে, আচ্ছা অ্যাবস্ট্রাক্টেডটা শেষ করি। অ্যাবস্ট্রাক্টে আমার প্রথম 2 সেন্টেন্স থাকবে অবজেক্টিভ ওরিয়েন্টেড। আমরা পিএইচডির ক্ষেত্রে 4টা 5টা বেশি অবজেক্টিভ নিয়ে কাজ করি, কিন্তু নর্মালি 2টা বা 3টা অবজেক্টিভ নিয়ে বেশি কাজ করে থাকি। তাহলে আপনার ওই 2টা অবজেক্টিভ 2 সেন্টেন্সে বা 3টা অবজেক্টিভ 2 সেন্টেন্সে নিয়ে আসবেন। একদম ফার্স্ট অ্যাবস্ট্রাক্টের 2 সেন্টেন্স হবে আমাদের অবজেক্টিভ। তারপরে 2 থেকে 3টা সেন্টেন্স হবে আমাদের ম্যাথোডোলজি নিয়ে। ম্যাথোডোলজিতে আপনার এই কোন সার্চিং স্ট্র্যাটেজি ফলো করছেন, কতগুলা ডাটা থেকে কতগুলা ডাটা আপনার মানে ফাইনালি রিট্রাইভ করছেন অথবা ফাইনালি সিলেক্ট করছেন। সাপোজ কোন একটা কিওয়ার্ডে সার্চ দিলে 5,000 আর্টিকেল পাওয়া যায়, ওইখান থেকে আমি দিন শেষে 1500 আর্টিকেল দিয়ে কাজ করছি, তাহলে 2টার নাম্বার ভ্যালুটি আমার দিতে হবে। প্লাস এখানে প্রিজমা বা অন্য ধরনের কোনো স্ট্র্যাটেজি ফলো করছি, এই রকমের মেথোডোলজির ব্যাপারে একটু ক্লিয়ার করে 2 থেকে 3 সেন্টেন্স আমার বলতে হবে। তারপরে আমার ফাইন্ডিংস বা কি রেজাল্টস কি আসলো ওই ব্যাপারে 2 সেন্টেন্স বলতে হবে। তারপরে ডিসকাশন নিয়ে আপনি 1 থেকে 2 সেন্টেন্স, ইমপ্লিকেশন নিয়ে 2টা সেন্টেন্স বললেন। তারপরে হচ্ছে আমার লিমিটেশন ফিউচার ডিরেকশন নিয়ে 1 থেকে 2 সেন্টেন্স। এখানেও যে 1 থেকে 2 সেন্টেন্স ডিপেন্ডস অন দা নাম্বার অফ ওয়ার্ড লিমিট অন ইউর জার্নাল, অর্থাৎ আপনার কতগুলা ওয়ার্ড লিমিট অ্যালো করতেছে এর উপর ভিত্তি করে আমার কখনো কখনো 2 সেন্টেন্সের পরিবর্তে 1 সেন্টেন্স লিখতে হবে। ক্লিয়ার? সেই জন্য আমি এই দিক থেকে চিন্তা করে এই সেন্টেন্সের পরিমাণ কম বেশি আছে। আর এমনও হয় কখনো কখনো আপনার ওই 1 সেন্টেন্স আমাদের এই 25 ওয়ার্ডে হয়ে যায়, আবার 1 সেন্টেন্স হচ্ছে 12 ওয়ার্ডে 10 ওয়ার্ডে হয়ে যায়, বুঝছেন? তো ওই হিসাব করে আপনারা যে রিকোয়ারমেন্ট থাকবে। তবে প্রথম দিকে কাজ করার সময় আপনারা মোটামুটি ধরে নেবেন 150 থেকে 200 ওয়ার্ড ভিতরে কাজ করবেন। পরে একটা কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে কাস্টমাইজ করে আমরা আরো মানে পরিমাণ ছোট করতে পারবো। প্রথম দিকে হচ্ছে বেস দাঁড় করানো। আচ্ছা, তারপরে আসেন আমার ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা মূলত কি? ইন্ট্রোডাকশনটা হচ্ছে এক ধরনের আমাদের এই পেপার বা কিওয়ার্ডের, আচ্ছা দুই একটা পেপারে আমরা যাই তাহলে আরো বুঝতে হয়তো বা সুবিধা হবে। এই পেপারে দেখেন আমাদের বিবলিওমেট্রিক অ্যানালাইসিস অফ ইন্ডাস্ট্রি 5 পয়েন্ট অ্যান্ড হেলথ কেয়ার সাপ্লাই চেইন রিসার্চ ইমার্জিং অপরচুনিটিস এন্ড ফিউচার চ্যালেঞ্জেস। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই, আচ্ছা এখানে এই দেখেন তো প্রথম সেন্টেন্সটা কি আছে?
এক্সপ্লোর দ্য ইমার্জিং, দ্যাট মিনস আপনার প্রথম সেন্টেন্সটা কিন্তু আমার হচ্ছে অবজেক্টিভ। এরকম আরো অনেক পেপারই দেখবেন। আচ্ছা, পরে দেখেন যে আপনার আমাদের বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করে যে মেথোডোলজি নিয়ে আসছে এই কথাবার্তা, মানে আমি যেটা লিখছি ভাইয়া করছি মেজরিটি পেপারের ওইটা নিয়ে আর আপনারা আলাদা স্টাডি না করলে হবে, মানে পেপারে হচ্ছে বলো লেখা শুরু করে দেন, এটা হলো বিষয়। আচ্ছা, এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে ইন্ডাস্ট্রি 5.0, হেলথ কেয়ার, বিবলিওমেট্রিক অ্যানালাইসিস, সাপ্লাই চেইন, রিসার্চ। আচ্ছা, প্রথম প্যারাগ্রাফটাই দেখেন আমাদের কি নিয়ে আছে, একদম যেই কিওয়ার্ডে আমরা কাজ করব ওই কিওয়ার্ড নিয়ে আমার হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা করতে হবে ইন্ট্রোডাকশনে। তার মানে কি, আমার ইন্ট্রোডাকশনের প্রথমই ওই কিওয়ার্ডের বেসিক যে ইনফরমেশন বা ওই কিওয়ার্ডের যে লেটেস্ট পাবলিকেশন গুলো আছে ওইগুলার তথ্যগুলো আমরা প্রথমটা ডিফিনেশন বা যে বর্তমান কনকারেন্ট অবস্থায় কি অবস্থানে আছে এইগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনায় নিয়ে আসবো। তার মানে কি, আমরা ইন্ট্রোডাকশনের প্রথম যেই প্যারাগ্রাফটা হবে আপনার এখানে 2 থেকে 3 লাইন হোক বা 4 লাইন হোক, 4 লাইন হইলেও আমরা কি করব, আপনার যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের প্যারাগ্রাফটা নিয়ে আসবো। আচ্ছা, আমরা আরো অন্য দিয়ে একটা পেপারও দেখি। এইটা ইন্ডাস্ট্রি 5, এটারও ওই একই টাইপের কথাবার্তা বর্তমানে খুব দিন শেষে দেখা যায়। দেখেন আপনারা এই আমার ইন্ডাস্ট্রি 5 এর কথাবার্তাই নিয়ে আসছে, বুঝছেন? তার মানে আমাদের এই বিষয়গুলো একটু অবজার্ভ করবেন যখন আপনি পেপার পড়বেন, এই বিষয়গুলো একটু অবজার্ভ করবেন যে আমার ইন্ট্রোডাকশনে কি কি ওরা নিয়ে আসলো, পরে কিভাবে লিখলো। তাইলে দেখবেন যে আপনি আস্তে আস্তে একটা এক্সপার্ট হবেন। এই জন্য ইন্ডিভিজুয়াল একটা পার্টে একটু 2টা 3টা পেপারে কাজ করে পরে একটা বিষয়ে এক্সপার্ট হন। কারণ আপনি একটা পেপারে কাজ করলে দেখা যাবে 10টা 20টা 30টা পেপার পড়তেছেন, পরে ইন্ট্রোডাকশন বিষয়ে এক্সপার্ট হবেন। পরের বার আবার যখন 2 3টা পেপার কাজ শেষ হবে পরে আবার অন্য একটা পার্টে আপনি চেঞ্জ হবেন। আবার এই প্রতি পেপারে একবার ইন্ট্রোডাকশন, একবার মেথোডোলজি, একবার অ্যানালাইসিসে এরকম মানে রোটেশন করলে আসলে এক্সপার্টাইজনেস বা অনেক লো কোয়ালিটির কাজ হবে আর কি। আচ্ছা, তারপরে যে আমরা এটা তো যাই, এটা তো দেখেন এই এটা তো ইন্ডাস্ট্রি 4.0 আর 5.0 নিয়ে। দেখেন 4.0 থেকে শুরু করে 5.0 কথাবার্তা নিয়ে আসছে ইন্ডাস্ট্রি 5.0। তার মানে আমার প্রথম সেন্টেন্সটাই হচ্ছে বা প্রথম প্যারাগ্রাফটাই কি নিয়ে আসবে, যে কিওয়ার্ড, আমার যে কিওয়ার্ড ওই কিওয়ার্ড নিয়ে পুরো প্যারাগ্রাফটা নিয়ে আসবে। আর মেজরিটি দেখেন আমাদের ফার্স্ট সেন্টেন্সটা অবশ্যই কি হচ্ছে, সাইটেশন হচ্ছে, ক্লিয়ার? তার মানে এই দুইটা নিয়ম একটু মানে যারা একদম নতুন ওরা একটু লিখেও রাখতে পারেন নিজেদের সুবিধার্থে। দ্যাট মিনস আমার ইন্ট্রোডাকশনের প্রথম প্যারাগ্রাফটা একদম কিওয়ার্ড নিয়ে, আমার যেই মেইন কিওয়ার্ড, আমি যেই টাইটেলে কাজ করব, সাপোজ সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং, বিগ ডেটা অ্যানালিটিক্স, অগমেন্টেড রিয়ালিটি, ক্লাউড কম্পিউটিং, যেই টাইটেলে কাজ করব ওইটা নিয়ে প্রথম প্যারাগ্রাফ থাকবে। প্রথম প্যারাগ্রাফে এবং প্রথম সেন্টেন্সটা আমার অবশ্যই প্রিভিয়াস যে সাইটেশন থাকতে হবে। দেখেন এই যে সবগুলোই Q1 Q2 পেপার, সবগুলোই Q1 Q2 পেপার, এরা কি আর এত আর এমন না যে ইয়া খেয়াল করছেন? তার মানে আমাদের প্রথমে এটা হচ্ছে, এতটুকু হচ্ছে নিয়মটা একটু লেখা রাখেন আর কি। আচ্ছা, তারপর আমার এই মেন কিওয়ার্ড নিয়ে, এই কিওয়ার্ড নিয়ে আপনি প্যারাগ্রাফ করেন। তাহলে প্রথম প্যারাটা গেল, পরের প্যারাটা দেখেন আমার এই হিস্ট্রি ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি 4 বা 5.0 হিস্ট্রি নিয়ে আছে। আচ্ছা, এইখানে আমরা যে স্টাডি গুলো নিয়ে আসবো না, আচ্ছা, এই স্টাডি গুলা আমরা হচ্ছে অন্য অন্য পেপার থেকে পড়লেই আপনি এই কথাগুলো নিয়ে আসতে পারবেন। সাপোজ এই সেন্টেন্সে আপনি যখন ইন্ডাস্ট্রি 4 বা 5 5 পয়েন্ট নিয়ে কাজ করবেন, সাপোজ 5 পয়েন্ট নিয়ে কাজ করলে আপনি এই সেন্টেন্সটা করবেন, আপনি জাস্ট এতটুকু নিবেন প্লাস এই সাইটেশনটা, এই 4 নম্বর যে সাইটেশনটা এতটুকু নিয়ে পরে প্যারাফ্রেজ করবেন। কিন্তু আপনাকে হচ্ছে তথ্য অ্যাকুমুলেট করে তারপর হচ্ছে করতে হবে। কারণ ইন্ট্রোডাকশনে আপনি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন হয়তো বা সব তথ্য একসাথে নিবেন না, আলাদা আলাদা তথ্য রিট্রাইভ করবেন। কারণ সব তথ্য রিট্রাইভ করলে তো আপনি ওই পেপার থেকে আইডিয়া থেকে শুরু করে সবকিছুই তো মানে হ্যাক করার মতন অথবা কপি করার মতন আনইথিক্যাল, ঠিক না? যেমন আমি এখানে আপনাদের গ্রুপে, মানে ওই গ্রুপ বলতে ওই ড্রাইভের যে লিঙ্ক দিছি, এখানে দেখুন অনেকগুলো ফাইল দিছি এই 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 লিঙ্কে। এই লিঙ্কে আপনার এই জন্য হচ্ছে পেপার গুলার নামও দিয়ে দিছে আর কি, স্যাম্পল সিস্টেমেটিক পেপার, দেখেন মডেল সিস্টেমেটিক পেপার,
বা মেথোডোলজি, এরকম বিব্লিওমেট্রিক নিয়ে কয়েকটা দিছি যাতে ইয়ার সরি ওই ইন্ডাস্ট্রি 5 যে কয়েকটা দিছি যাতে এটা নিয়ে করব, তখন আপনারা একটু নিজেরা চেষ্টা করে দেখতে পারবেন আর কি। আচ্ছা, তারপরে আসেন আমার এই ওই যে টাইটেলটা বা কিওয়ার্ডটা, ওই টাইটেলটা কি কারণে ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ নিয়ে আসতে হবে। এখন এইগুলো আমরা হচ্ছে সবাই একটু গুগল স্কলারে পেপার সার্চ দিব। সবাই গুগল স্কলার সম্বন্ধে জানেন। আচ্ছা, গুগল স্কলারে একটু আপনারা অ্যাডিন অ্যাডিনে অ্যাডিন ব্যবহার করবেন, এক্সটেনশন। এই এক্সটেনশনে আমাদের এই এক্সাইটেশন জার্নাল র্যাঙ্কিংটা একটু অ্যাড ইন করে নেবেন আর কি। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এতটুকু সার্চ দিয়ে আপনার এই অ্যাড ইন করে নিলে হবে। তখন আপনার এই অ্যাড ইন করলে কি হয়, আপনার আমাদের পেপার গুলার র্যাঙ্কিং দেখতে পারি আমরা। এই যেমন কিউ ওয়ান পেপার দেখছেন, তা আমরা ভালো ভালো পেপার যদি 10টা ফলো করি একদম প্রিলিমিনারি স্টেজে, অটোমেটিকই একটা ভালো পেপার বা স্কোপাস কিউ4 পেপার হলেও ইনশাল্লাহ বেরিয়ে যাবে আর কি। মানে ইয়া হবে, মানে লিখতে পারবেন। যেমন এইগুলা কিন্তু আপনার এই ভালো জার্নালে পাবলিশড, বাট হয়তো বা স্কোপাস নাই আর কি। তাহলে আমরা এই ভালো ভালো পেপার গুলা থেকে আমরা নিবো। ওইখানে আপনাদের যেগুলো শেয়ার করছি বেশিরভাগ ক্ষেত্রে কিউ1 আর কিউ2 পেপার। তাহলে কারণ ওই ভালো পেপারকে মডেল করলে আর আশেপাশে নিয়ে যাওয়া যায় আর কি। আচ্ছা, তাহলে আমরা যখন এই কয়েকটা এগুলা এগুলা একই মানে। আচ্ছা, আমাদের এই প্রথম প্যারাগ্রাফ যখন লেখা হয়ে যাবে তখন পরের প্যারাগ্রাফের সম্বন্ধে কি বলা আছে, যে আপনার কি প্রবলেম স্টেটমেন্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ কি আপনার নিয়ে আসতে হবে। আমরা কয়েকটা পেপার পড়লই দেখবেন যে বলা আছে, যেমন এখানে এই পেপারে বলা থাকবে হচ্ছে এই হেলথ কেয়ার সেক্টরে ইন্ডাস্ট্রি 4.0 খুব ইম্পর্টেন্স, বা এই টাইপের অ্যাডপ্টেশন খুব দরকার। দেখেন এই জন্য হেলথ কেয়ার সেক্টর ইন্ডাস্ট্রি ইজ অ্যাডপ্টিং, এই টাইপের কথাগুলো আপনার এক একটা প্যারাগ্রাফ ইয়া থেকে 2 লাইন করে যদি নিয়ে একত্র করেন, একটা সময় আপনি নিজে আইডিয়া আরো খুব ভালোভাবে একত্র করতে পারবেন। আপাতত হচ্ছে এরকম কিউ1 পেপার যদি 10টা থেকেও আপনি একটা ইন্ট্রোডাকশন লেখে, আপনার পেপার মোটামুটি স্কোপাস ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে। বুঝছেন? এটা হলো যে শুরুর দিকে এই সমস্যাটা। পরে একটা সময় দেখা যাবে যে আপনি সারাদিনে এই 10টা 20টা পেপার পড়ে এক সেন্টেন্স লিখবেন, ওইটা হচ্ছে আরো অনেক আপার লেভেলে। আর আপাতত হচ্ছে মানে 5টা 10টা এই কিউ1 পেপার থেকে আপনি এখান থেকে 2 লাইন সেন্টেন্স উঠে নিয়ে যান। তারপরে এই এটাতে আপনি দেখেন যে এটা নিয়ে কথাবার্তা আছে ইম্পর্টেন্স ওরিয়েন্টেড, সেন্টেন্স পড়লে পড়লে আমরা বুঝতে পারবো আর কি কোনটা ইম্পর্টেন্স ওরিয়েন্টেড বা কোনটা ইয়া হচ্ছে। ঠিক? এইখানে এই সেন্টেন্সটাও বলা আছে যে ডাইভার্স পার্সপেক্টিভ এক্সপ্লেনিং দ্য ডাইভার্স ফুড, অর্থাৎ রিসেন্টলি আমাদের এটা খুব দরকার পড়বে সেই টাইপের। এই টাইপের গুলো আপনি 2 লাইন 2 লাইন করে নিয়ে আসেন। পরে এই রেফারেন্স গুলো নিয়ে আসেন। আর রেফারেন্স গুলো যদি অন্য স্টাইলে থাকে আপনারা একটু এপিএ 7, যেহেতু 80-90% ক্ষেত্রে আমাদের এপিএ ইউজ করা হয়, তাহলে এপিএ একটু ইউজ করেন। আর সাইটেশনের ক্ষেত্রে সফটওয়্যার দুটো ইন নোট বা অনেকগুলো আছে, এগুলা যদি কেউ একটা টিমের শুধু একজন সাইটেশনের কাজ করেন তখন হচ্ছে এই এই সফটওয়্যার গুলো ব্যবহার করলে কার্যকারিতা হয়। আর আদারওয়াইজ যদি ওই একজন ম্যানুয়ালি একজন সফটওয়্যার, তখন আরো বিপদ হয়। তাহলে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আলাদা আলাদা ভাবে যদি ব্যবহার করেন তখন ম্যানুয়ালি করলেই বেটার। আর সবাই একটু এপিএ 7 ইউজ করবেন। আচ্ছা, আমরা যেমন যদি এইখান থেকে এতটুকু লেখা ইয়া করি আমাদের সাইটেশন সম্পূর্ণ আসতেছে না। আচ্ছা, এই পেপারের লেখা তারা আমাদের আমরা সবসময় এই এপিএ 7 এই এপিএ এটা ইউজ করবেন। পরে আপনার ডিওয়াইটা নেওয়ার জন্য আলাদা করে ট্যাবটা ওপেন করে এই পেপারের ভিতরেই থাকে আর কি। ডিওয়াই হচ্ছে এটা। ডিওয়াই হচ্ছে আপনার ওই ইউনিট থেকে আমরা ওয়েবসাইট ভিজিট করলে ইউআরএল থাকে না ঠিক পেপারের এরকম আলাদা আলাদা ইউনিক একটা
লিঙ্ক থাকে আর কি। আচ্ছা, তারপরে আসেন আমাদের এই কারেন্ট লিমিটেশন বা কোনো ধরনের ইয়ে আছে কিনা ওই টাইটেলের, অর্থাৎ বর্তমানে দেখা গেল যে আপনার এই ইন্ডাস্ট্রি 5.0 নিয়ে আমাদের এই 22 সালের পরে কোনো কাজ নাই, অথবা শুধু 2020 থেকে 2024 সাল পর্যন্ত কাজ আছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এই লাস্ট 10 ইয়ার্স এর কাজ করব। তাহলে এরকমের কাজ নাই, তাই এইটা আমরা ওই ওই টাইপের কথাবার্তায় বা একটা প্যারাগ্রাফে নিয়ে আসতে পারি। তাহলে ওই এই প্যারাগ্রাফ লেখার সময় আপনি সবগুলা পেপার খালি খুঁজবেন যে এই টাইটেলের কি কি লিমিটেশন আছে, এগুলো আমি দেখি। যখন 5টা 10টা ব্যবহার করবেন, শুধু আপনি এটা নিয়ে দরকার পড়লে আপনি এই একটা ওয়াইজ, যেমন কিওয়ার্ড ভিত্তিতে লেখার জন্য শুধু একদিন বসেন, ব্যাকগ্রাউন্ড বা মোটিভেশন লেখার জন্য শুধু একদিন সময় দেন, 2-3 ঘন্টা, বুঝলেন নাই? তার কারণ আপনার একটা ইন্ট্রোডাকশন লিখবেন 1 সপ্তাহ, তো 1 সপ্তাহে একটা পেপারের কু অথর থাকলে কম কি খারাপ কি প্রথম স্টেজে বলেন? কিন্তু আপনার হচ্ছে 25 ঘন্টা একটু সময় দিতে হবে, 3 × 5 = 15, আর এইদিকে 5 × 5 = 10 ঘন্টা। এইটি হচ্ছে একদম ভালো একটা ক্যালকুলেশন। আর আমাদের মিড টার্ম তো দেখা যায় কতদিন থাকে, ওই ওই 1 সপ্তাহ মিড টার্ম, আর হচ্ছে 7 দিন এর আগে পড়েন, 15 দিন, 15 দিন, 2 সপ্তাহ পড়েন, ফাইনালে 1 সপ্তাহ, মানে ফাইনালে 1 মাস, 2 মাস টোটাল পড়াশোনা সিরিয়াসলি করেন। অন্য সময় তো হালকা পাতলা বা কম পড়াশোনা হয়, তো অন্য সময় করলেন। আচ্ছা, তা আবার এই কন্ট্রিবিউশনের ক্ষেত্রে নোবেল কন্ট্রিবিউশন, এই রিসেন্টলি এই নিয়ে আর কি কি কাজ হয়েছে আমরা এগুলো একটু পড়বো। এই রিসেন্টলি আমাদের ক্ষেত্রে তাইলে এনি টাইম বা সিন্স এর ক্ষেত্রে যদি দেই, তখন আমাদের চলে আসবে যে কি কি কাজ হয়েছে, তা আমরা এভাবে আরো দেখতে পারবো। বুঝতে পারছেন? যেমন ম্যানেজমেন্ট টাওয়ার্স এ করছে, তারপরে ইন্ডাস্ট্রি 4-5 একসাথে ইন্টিগ্রেশন নিয়ে করছে। তাহলে এই রিসেন্ট গুলো আমরা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফে নিয়ে আসবো, আরেকটু স্টাডি করে করে। আর তারপর হচ্ছে আমাদের এই রিসার্চ অবজেক্টিভ, কি কি অবজেক্টিভের কারণে আমাদের রিসার্চ হবে। এক্ষেত্রে এই বিব্লিওমেট্রিকের ক্ষেত্রে মানে মোস্ট অফ দা কমন অবজেক্টিভ হলো যে আপনার এই কিওয়ার্ড গুলার কিরকম ভবিষ্যতে পাবলিকেশন হচ্ছে বা বর্তমানে পাবলিকেশন হচ্ছে। আচ্ছা, আমরা দুই একটা অবজেক্টিভে যাই, তাইলে আরো দেখতে পারবো। এই যেমন রিসার্চ 1 বা রিসার্চ কোশ্চেন 1, পাবলিকেশন ট্রেন্ডরা এই ইন্ডাস্ট্রি 5.0 কিরকম, তারপরে কি কি পরিমাণ আপনার বেশি পাবলিকেশন হচ্ছে, অথবা যে পাবলিকেশনের থিম গুলা কি অবস্থানে আছে। মানে বর্তমানে এই পাবলিকেশন নিয়ে যেহেতু ডিপ্লোমেটিকে আমাদের প্রিভিয়াস স্টাডির উপরই করা হচ্ছে, তাহলে এইগুলা ট্রেন্ড কি অবস্থানে আছে, বা ওভার দ্য ওয়ার্ল্ড সাইটেশন কিরকম, এই বিষয়গুলোই অবজেক্টিভ থাকে। তাও আমরা মানে একদম আরো প্রিসাইসলি অবজেক্টিভ বের করতে পারবো লিটারেচার লিটারেচার প্লাস অ্যানালাইসিস করার পরে। কিন্তু প্রথম দিকে আপনারা ওই একদম 100 to 100 রিসার্চ গ্যাপটা বের করতে পারবেন না, কিছু পেপার পড়তে পড়তে বা একটা সময় হবে। তবে আমি এই রিসার্চ অবজেক্টিভের ক্ষেত্রে বলবো যে আপনার কয়েকটা পেপারের আমরা আরো অবজেক্টিভ দেখি দাঁড়ান। এই যে এখানে 3টা অবজেক্টিভ, অ্যাকর্ডিং টু দ্য স্টাডি এইমস টু দ্য ফলোইং অবজেক্টিভ। এটার টাইটেল কি ছিল আমাদের? Behind the definition of Industry 5.0, a systematic review of technology principles and components and value. আচ্ছা, এই ইন্ডাস্ট্রি 5.0 যে ইমার্জিং টেকনোলজি বা ইনোভেটিং টেকনোলজি গুলা ব্যাপারে আলোচনা, তারপর এটা কি টেকনো ফাইন্যান্সিয়াল প্রিন্সিপাল বা কম্পোনেন্টস, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক ভ্যালু। দিন শেষে আমার দেখেন তো এখানে কি একটা হচ্ছে ইনোভেটিং স্ট্র্যাটেজি, আরেকটা হচ্ছে টেকনো ফাইন্যান্সিয়াল প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজিক ভ্যালু। দ্যাট মিনস আমার কিওয়ার্ডের সাথে আপনার এই তিনটাই কিন্তু আসতেছে, খেয়াল করছেন? তার মানে কি আমি যদি টাইটেল মোটামুটি সেট করি, অবজেক্টিভ কি সেট হবে না? সেট হবে। আবার আরো কিছু ব্যাপারে আমি দেখি, এটার ক্ষেত্রে তো এই যেমন থিমেটিক ক্লাস্টার, তারপর হচ্ছে এই যে বিভিন্ন জার্নাল বা ক্লাস্টার গুলা কিরকম পাবলিকেশন, যারা হচ্ছে ওই বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করছেন বা পারেন, ওরা হচ্ছে এই বিষয়ে আরো একটু ভালো জানেন। যেমন পাবলিকেশন ট্রেন্ড কিরকম হবে এই টাইটেলে, এই এই মানে এরকম কিছু কমন ইয়াগুলো আমাদের বেশি থাকে আর কি অবজেক্টিভ টাইপের।
কিন্তু আমরা ওই অরিজিনাল পেপারে করতে গেলে তখন অবজেক্টিভ হচ্ছে অনেক ধরনের চেঞ্জ হয়, কিন্তু বিব্লিওমেট্রিক বা এইসব ক্ষেত্রে হচ্ছে আপনার অবজেক্টিভ গুলা মোটামুটি একটু কাছাকাছি অবস্থান থাকে। তাও হচ্ছে আপনার আরো আমরা ওই যখন লিটারেচার আর এই অ্যানালাইসিস করার পরও বের করতে পারি। আচ্ছা, প্রাথমিকভাবে আপনারা এইভাবে একটু কমন অবজেক্টিভ টাইপের করে ইয়া করবেন। তার মানে কি, প্রথম অবজেক্টিভ আমার কি হইতে পারে? এটাকে দেখি অবজেক্টিভের কি অবস্থা। যেমন ইয়া to determine the current states of industry 5.0 in big data analytics or cloud computing, এরকম একটা, বুঝতে পারছেন? তারপর হচ্ছে এই বিভিন্ন দেশের বা জার্নাল গুলাতে কি মোস্ট রিসার্চ হচ্ছে এই ডোমেন বা টাইটেলে, এটা আরেকটা অবজেক্টিভ, বুঝতে পারছেন? আবার পাবলিকেশন ট্রেন্ড কি অবস্থানে আছে, এটা একটা অবজেক্টিভ। এরকম কিছু কমন অবজেক্টিভ সেট করা যায় আর কি, মানে যা ইন্ট্রোডাকশন লিখবেন। আর সবচেয়ে ভালো দিন, আপনি তো পেপার পড়া পড়েই দেখবেন, দিন শেষে 5টা 10টা পেপার পড়লে আরো কিন্তু বুঝতে পারবেন যে আমার কোন বিষয়ে গ্যাপ আছে। আর রিসার্চ গ্যাপটা হচ্ছে যা নিয়ে আলোচনা হয় নাই, ওইগুলো হচ্ছে রিসার্চ গ্যাপ, বুঝতে পারছেন? সাপোজ এই টাইটেলে পুরা পৃথিবীর সব কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, বাট শুধু টপ 5টা দেশ বা টপ 10টা দেশ নিয়ে কাজ হয় না, এটাই আপনার রিসার্চ গ্যাপ, এটাই একটা রিসার্চ অবজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, পরে রিসার্চ গ্যাপ গুলা কোশ্চেন আকারে, অর্থাৎ কোশ্চেন আকারে জাস্ট ইয়া করা আর কি, মানে যেমন এটা হচ্ছে রিসার্চ গ্যাপ ইয়ারে কোশ্চেন আকারে বলা। আরো এইগুলো জাস্ট হচ্ছে আপনার কোশ্চেন বোধক সাইনে বলা আর কি। রিসার্চ গ্যাপ আর কোশ্চেনটা মানে আমাদের যে রিসার্চ অবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে টু ডিটারমাইন বা টু অ্যাসেস এই টাইপের করে বলা, আর এই কোশ্চেনটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক সাইন দিয়ে যেভাবে বলা হয়। আচ্ছা, দুই একটা কারণ বের করি। আচ্ছা, এই যেমন এখানে আমাদের রিসার্চ কোশ্চেন, দেখেন তো এটারও কি অবস্থা, মানে আগেরটার সাথে এটার কি বেশি পার্থক্য আছে? মোস্ট পাওয়ারফুল জার্নাল, তারপরে মোস্ট ইউনিভার্সিটি বা ইন্ডাস্ট্রি, মোস্ট সাইটেড বা মোস্ট অথর, এরকম এইখানে ওরা বেশি অবজেক্টিভ দিছে। আমাদের অ্যানালাইসিসে প্রায় সবগুলো বের করা হয়। আমরা এখানে একসাথে করতে পারি। সাপোজ আপনার এই অথর ওরিয়েন্টেড একটা অবজেক্টিভ নিয়ে আসলাম। আচ্ছা, যারা অ্যানালাইসিসটা পারেন এরা আর একটু বুঝতে সুবিধা হবে। আর আগেই বলা যে আপনার তো সব বিষয়ে এক্সপার্ট হওয়ার দরকার নাই। আপনি হচ্ছে প্রথম দিকে ইন্ট্রোডাকশন বা লিটারেচার ইয়া করেন বা মেথোডোলজিতে বা অ্যানালাইসিস করলে তাহলে শুধু অ্যানালাইসিস এক্সপার্ট হন, এই আর কি। আর প্রথম পেপার যদি 25 ঘন্টায় আপনি কো অথর হইতে পারেন, পরের পেপারের আপনার 15 ঘন্টা সময় লাগবে, পরেরটা 10 ঘন্টা লাগবে, মানে জাস্ট কো অথর হওয়ার জন্য যেই আপনার কন্ট্রিবিউশন। আচ্ছা, তারপরে আসেন আমাদের এই লিটারেচার রিভিউ বা রিলেটেড প্রিভিয়াস ওয়ার্ক। আচ্ছা, এইখানে লিটারেচার রিভিউ তো আমাদের যেই কিওয়ার্ড গুলো থাকবে, এই কিওয়ার্ড ওরিয়েন্টেড এক একটা করে প্যারাগ্রাফ থাকবে পয়েন্টের নাম সহ, বুঝতে পারছেন? পয়েন্টের নাম সহ হচ্ছে আপনার প্যারাগ্রাফ আকারে প্রিভিয়াস স্টাডি গুলো থাকবে, তাইলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, যেমন এইখানে ওরা ব্যবহার করে নাই। আচ্ছা, যেমন এটা হচ্ছে ওরা 1 পয়েন্ট ইন্ট্রোডাকশনই আছে। আচ্ছা, এই এই ব্যাপার কি করছে ওরা, আপনার ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ একসাথে লিখছে। ক্লিয়ার? 2 নাম্বার ম্যাথোলজি, ও তো ওইটা হচ্ছে এমডিপি এর হয়তো বা এই জার্নালের রিকোয়ারমেন্ট আর কি, লিটারেচার রিভিউ আলাদা থাকবে না, একসাথে থাকবে। আচ্ছা, এই পেপারে যেমন আমাদের দেখেন আলাদা আলাদা করে পয়েন্ট ওয়াইজ লিখছে না, ইন্ডাস্ট্রি 4-5 এর ডিফারেন্স। তার মানে কি, এইখানে যত ইন্ডাস্ট্রি 4-5 পয়েন্টের যে ডিফারেন্স স্টাডি আছে, ওদেরকে এইখানে নিয়ে আসছে, তারপরে জাস্টিফাই করে দিচ্ছে। ক্লিয়ার? বা এমন হয়েছে যে এই প্যারাগ্রাফটা ইন্ডাস্ট্রি 4 পয়েন্ট নিয়ে যত স্টাডি আছে এগুলা প্যারাফ্রেজ করছে,
আর এই প্যারাগ্রাফে ইন্ডাস্ট্রি 5 নিয়ে প্যারাগ্রাফ করছে। আপনারা ইউনিভার্সিটিতে পার্থক্য আসলে হয় না, কেউ টেবিল আকারে দা নেম অফ ডিফারেন্স, তারপর হচ্ছে এ হচ্ছে, আর হচ্ছে ওই পাশে বি, তিনটা কলাম দিয়ে করেন না, এইভাবেও করতে পারেন বা এইভাবে প্যারাগ্রাফও করতে পারেন। এই এরকম ভাবে আমরা জাস্ট লেখাগুলো নিয়ে এসে প্যারাফ্রেজ করবো। তারপরে দেখেন কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রি 5.0 বা ডেফিনেশন অফ 5.0, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ। তার মানে আমার যে কিওয়ার্ড থাকবে, আমি যেমন ইন্ডাস্ট্রি 5.0 ইন বিগ ডাটা অ্যানালিটিক্স ইন হেলথ কেয়ার, তার মানে আমার এই তিনটা কিওয়ার্ডের তিনটা প্যারাগ্রাফ অবশ্যই লিটারেচার রিভিউতে পয়েন্টের নাম সহ স্টাডি গুলো নিয়ে আসবো। প্রত্যেকটা প্যারাগ্রাফে আমি কি করব, 3 থেকে 5টা প্রিভিয়াস স্টাডি নিয়ে আসার চেষ্টা করব। কারণ আপনি এইটা লেখার জন্য তো 3 থেকে 5 ঘন্টা সময় দিবেন, পরে আরেকদিন বসবেন এটার জন্য। আরেকদিন কি, টেবিল ওয়াইজ যদি কোনো লিটারেচার রিভিউ তৈরি করতে পারেন তখন হচ্ছে খুব ভালো কোয়ালিটিফুল। ক্লিয়ার? টেবিল ওয়াইজ কোয়ালিটিফুল কিরকম, যে এই টেবিল ওয়াইজ দেখি এখানে কয়েকটা আছে কিনা। টেবিল ওয়াইজ সাপোজ আপনার এই ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে কোন মেথোডোলজি অ্যাপ্লাই করে আপনার কাজ করছে, এরকম একটা নাম। অথবা টেবিল ওয়াইজ এখানে আপনার হইতে পারে ইন্ডাস্ট্রি 5 এর ক্ষেত্রে আমার ইমার্জিং যে টেকনোলজি গুলো আছে, এই অগমেন্টেড রিয়েলিটি, আইওটি, ওই ব্লক চেইন, এই রিয়েলিটি গুলোর নাম, তারপরে এই কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং আমার যেমন ন্যাশনাল কি কন্ট্রিবিউশন হবে, অথবা আপনার ইকোনমিতে কোন সেক্টরে বেশি অ্যাপ্লিকেবল, এরকম আলাদা আলাদা কলাম ওয়াইজ আপনি যখন কিছু স্টাডি করবেন তখন এই টেবিল ক্রিয়েশনটা ব্রেনে চলে আসবে। টেবিল ওয়াইজ যখন দিবেন তখন আপনার কম লিখতে হবে, বাট ফ্রুটফুল ইনফরমেশন শো করতে পারবেন। আচ্ছা, আমি দেখি তো দুই একটা টেবিল। আচ্ছা, টেবিল ওয়াইজ আর একটু কোনটাতে আছে টেবিল ওয়াইজ। আচ্ছা, এখন ইয়ে করতেছি না। আচ্ছা, টেবিল ওয়াইজ হচ্ছে আপনার, আমার অন্য একটা পেপার থেকে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইয়া পেপার, কি বলে, অরিজিনাল পেপার। বাট যেমন ইন্ডাস্ট্রি 4.0 নিয়েও এইটা নিয়ে দেখেন আমি, যেমন এই নেম অফ ইন্ডাস্ট্রি 4.0 টেকনোলজির নাম, এটা একটু ডেসক্রিপশন, এটা কোন কোন অ্যাপ্লিকেশনে ব্যবহার এবং সোর্স, এই টাইপের করে একটু নিয়ে আসার চেষ্টা করবেন, তখন আপনার কাজটা ওয়েটফুল হয়। কারণ এই গদ বাঁধা লেখা কোনো পিকচার টেবিল ছাড়া রিভিউয়ারদের কাছে বিরক্ত করে। মানে রিভিউয়ার যারা আপনার পেপারটা ভবিষ্যতে পড়বে ওদের কাছে বিরক্তকর লাগে। দেখেন, এটারই সাপোজ প্রথম সেন্টেন্সটা আমি ডিফিনেশনটা প্যারাফ্রেজ করে দিলাম, তারপরে কোন সেক্টরে ব্যবহার হবে এটা নিয়ে আমি একটু সার্চ দিলাম যে এডিটিভ ম্যানুফ্যাকচারিং ইউজেস ইন হুইচ সেক্টর। গুগল স্কলার হোক, গুগল হোক, সার্চ দিলে পরে কিছু ইনফরমেশন আসবে, ওইগুলো পরে ইনফরমেশন আসার ভিত্তিতে আমি হচ্ছে আবার প্যারাফ্রেজ করে এখানে বসালাম, পরে এই ব্যক্তির নাম আসলো, এই ব্যক্তির সাইটেশন দিলাম। ঠিক তো? আবার যেমন এইটা এইটা ক্লিয়ার। তো আমাদের এইরকম করে টেবিল আছে একটু ক্রিয়েট করতে হবে, টেবিল কিন্তু আপনাদের বানানো থাকবে না। লিটারেচার রিভিউ লেখার ক্ষেত্রে এই টেবিলটা আপনার হচ্ছে বানাইতে হবে প্রিভিয়াস স্টাডি পড়া পড়া। যেই কিওয়ার্ডই করেন ওইগুলার কিছু ডাইমেনশন, কিছু অ্যাপ্লিকেশন ইউজ, বা ইন্ডাস্ট্রি 5 কোন কোন এরিয়াতে ব্যবহার হয়। সাপোজ ওই গাড়ি বানানোর ক্ষেত্রে, বিমান বা ইয়া এয়ার এয়ারপ্লেনের ক্ষেত্রে, তারপর হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে, বিজনেসে, তারপরে সাপ্লাই চেনে,
এরকম আলাদা আলাদা আপনি সেক্টরের নাম দিয়ে দিয়ে একটা স্টাডি বা ইয়া দিলেন, একটু স্টাডি করলে তখন আমাদের টেবিল ওয়াইজ, এই জন্য লিটারেচার রিভিউ স্ট্রং করতে হলে আমার একটা টেবিল নিয়ে আসতে হবে কম্পালসারি। ক্লিয়ার? তারপরে এই আপনার কিওয়ার্ড ওরিয়েন্টেড কোন থিওরি বা মডেল ব্যবহার হয়েছে বা অ্যানালাইসিস এর প্রিভিয়াস স্টাডিতে আপনি আরো এক দুইটা প্যারাগ্রাফ নিয়ে আসবেন। তারপর সেখানে আমাদের আর ইউজ হইয়া এই ইন্ডাস্ট্রি 5.0 নিয়ে কাজ করছে কারা কারা, এগুলো আপনি একটু নিয়ে আসবেন। এই আমাদের এই লিটারেচারও দেখেন এখানে, এই লিটারেচার রিভিউর এই লাস্ট প্যারাগ্রাফটা এই টাইপের কথাবার্তা আছে। আমি ওই কয়েকটা পেপার পড়লে তখন হচ্ছে আরো এগুলার ওরিয়েন্টেড। তার মানে কি আমার এখানে যদি 2 থেকে 4টা প্যারাগ্রাফ, এখানে হচ্ছে একটা টেবিল, তারপরে হচ্ছে আমার 1 থেকে 2টা প্যারাগ্রাফ হয়, তার মানে আমার যথেষ্ট হয়ে যাবে। পরে আপনি গ্যাপ অ্যানালিসিস যদি প্রাথমিক দিকে করতে পারবেন না, না করলেও সমস্যা নাই। আমার এই কাজগুলো হচ্ছে করলে মোটামুটি একটা প্রাথমিক দিকে লিটারেচার রিভিউ একটা স্ট্যান্ডার্ড হয়। আর এই টেবিল অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমাদের মেথোডোলজি। আচ্ছা, এই আমাদের বিব্লিওমেট্রিক পেপারের ক্ষেত্রে মেথোডোলজিটা প্রিজমা ব্যবহার করলে সবচেয়ে বেশি সিস্টেমেটিক হয়। আর আর সিস্টেমেটিক পেপারের ক্ষেত্রেও যদি বিব্লিওমেট্রিক হয় তাও মানে যথেষ্ট ভালো, কারণ হচ্ছে এটা টোটালি ক্যালকুলেটেড এবং হচ্ছে লজিক্যাল নাম্বার অফ পেপার। আচ্ছা, এখন আসেন আমাদের, আচ্ছা, যারা এই স্কোপাসে আপনারা রিভিউ করেন ওদের ক্ষেত্রে বলি, আপনাদের রিভিউয়ার হাবে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি প্রত্যেকটা রিভিউ করলে এরকম 30 দিন করে আপনার ইয়া দেয় আর কি, আপনাকে অ্যাক্সেস দেয় আর কি স্কোপাসের ডাটাবেজে। তারপরে অ্যাক্সেস দিলে পরে এরকম ভাবে অ্যাড করে নিলে আপনারা এই অ্যাক্সেসটা পাবেন আর কি। দেখেন প্রত্যেকটা 30 দিন করে অ্যাড করে দেয় আর কি। এইখানে আমি অ্যাক্সেস পাচ্ছি ওই রিভিউ করার কারণে আর কি, অন্য কিছু না। আচ্ছা, এখন আসেন আমাদের এই মেথোডোলজি করার ক্ষেত্রে মেথোডোলজিতে পেপার সার্চ দিতে হবে। যাদের এই অ্যাক্সেসটা আছে ওরা পারবেন, অন্যরা হচ্ছে পারবেন না। এটা মেথোডোলজি দিয়েতে যাই। আচ্ছা, এই যেমন আমি ইন্ডাস্ট্রি 5.0 নিয়ে তারপরে ইনফরমেশন সিস্টেমে কাজ করব, তাহলে তখনই আমি ইন্ডাস্ট্রি 5.0 নিয়ে সার্চ দিই। আচ্ছা, এটা একদম নতুন থেকে মানে ইয়া করতে হলে অনেকক্ষণ সময় লাগবে। তাইলে হচ্ছে আমি একটু ইজিলি ইয়া করি, মুভ করি। মেথোডোলজি খুব ইম্পর্টেন্ট। মেথোডোলজি একটা পেপারে 20 থেকে 30% ওয়েট এমন হয়। অ্যানালাইসিস তার মেথোডোলজি দিকে একটু স্ক্রল করে আর রিভিউ রিজেক্ট ডিসিশন দিয়ে দেয়। কারণ আমিও নিজে এমন 200+ রিভিউ করছি তো, রিভিউয়ারদের একটা ভাইবস বুঝি আর কি। মেথোডোলজির জন্য যত ইয়া থাকা যায় আর কি, অবশ্য। সত্যি বাকি গেছে। আচ্ছা, যেমন এখানে আপনার এই টাইটেলটা দিয়ে ইন্ডাস্ট্রি 5.0 বা ইন্ডাস্ট্রিয়াল 5 ইনফরমেশন সিস্টেমে সার্চ দিই আমরা। সার্চ দেওয়ার পরে আমাদের কয়টা শব্দ ইয়ে আসতেছে? 1862টা শব্দ আসতেছে। তার মানে এই কিওয়ার্ডে আমরা যখন সার্চ দিব, এই স্কোপাস ডাটাবেসের এতগুলো আর্টিকেল আছে। এই মেথোডোলজি হচ্ছে কোন সিস্টেমে আমরা পেপার গুলা রিটাইপ করতেছি, কোন সিস্টেমে বা কোন কারণে পেপার গুলা বাদ দিতেছি, কোন কারণে পেপার গুলা রাখতেছি, এগুলো সব আমার মেথোডোলজি থাকতে হবে। তার মানে একদম
সাইন্টিফিক ওয়েতে বা হচ্ছে পিওর লজিক্যাল ওয়েতে, কোনো ধরনের ইয়া হবে না। আচ্ছা, এখন আমি এই কিওয়ার্ড সার্চ দেওয়ার পরে আমার কতগুলো আসলো? 1862। 1862, তার মানে আমি প্রথমেই সার্চ দেওয়ার পরে এতগুলা পেপার পাইলাম আইডেন্টিফিকেশন। আচ্ছা, এখন আসেন আমার কি কারণে এক্সক্লুশন বা বাদ যাবে। বাদ যাবে যেমন আমি বের করব 15 সাল থেকে 25 সাল। আচ্ছা, এখানে আরেকটু বলি, আমার যখন যদি পেপার 10-15 হাজার আসতো তখন আমি এক্সক্লুশন অনেক দিতাম, অথবা আমি শুধু লাস্ট 5 ইয়ার্স বা শুধু 3 ইয়ার্স দিয়ে করতাম কাজ। কিন্তু যেহেতু আমার টোটাল নাম্বার অফ পেপারের সংখ্যা কম, তার মানে কি এই টপিকটা কিন্তু ভালোই ইনক্রিজিং বা ভালোই ট্রেন্ডে আছে, বেশি কাজ হয় নাই। সাপোজ আমি যদি ওই ইন্টারনেট এডিকশন, ফেসবুক এডিকশন দিয়ে সার্চ দেই, মানে হয়তো বা 1 লাখের উপরে পেপার চলে আসবে, বুঝছেন? আচ্ছা, এখন আমার যেহেতু পেপার সংখ্যা কম, আমি এক্সপ্লোশন একটু কম করব। আমি তাও 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইয়া করি। আচ্ছা, এই আপনারা যখন আমার ওই এই ফাইলে দেখবেন, এই ফাইলে যখন পেপার বা কিওয়ার্ড দিয়া রিকোয়ারমেন্ট দিবেন, বা কত সাল থেকে কত সাল, তখন আমি আপনাদেরকে ওই মেইলেই পাঠাবো, এবং কি এই স্ক্রিনশট পাঠাবো। সাপোজ আমি এখান থেকে এটা একটা সিলেক্ট করলাম, এটা এক্সক্লুশন করলাম, এটা ইনক্লুশন করলাম, ওগুলো হচ্ছে পাঠাইতে হবে, নাইটি ম্যাথ যদি লিখতে পারবেন না। আচ্ছা, তার মানে আমার এই যখন 2015 থেকে 25 সাল পর্যন্ত করলাম, তখন পেপারের সংখ্যা কতটা হলো? 1455টা। তার মানে আমার পেপার সংখ্যা বাদ গেল কয়টা? আমার 15 সাল থেকে, 15 সাল থেকে, এটা আমি হচ্ছে আপনাদের ওই ফাইলে দিয়ে দিছি যাতে বুঝতে হয়। 15 সাল থেকে 25 সাল পর্যন্ত আমার পেপারের সংখ্যা 1455। আর আমার তাহলে বাদ গেছে কোনগুলা? এই 1862 থেকে 1855 যদি থাকে, তার মানে বাকি আমার 460টা বাদ গেছে আগের ইয়ারের পাবলিকেশন। তার মানে কি আমার 2015 সালের আগের গুলো হচ্ছে আমার সেই পাবলিকেশন, বুঝছেন? তার মানে আমি কি এক্সক্লুশন মানে বাদ দেওয়ার ক্ষেত্রে 15 সালের আগের পাবলিকেশন গুলো বাদ দিলাম, তাহলে আমার এখানে 407 নাম্বারটা হলো এই জন্য। ক্লিয়ার? আমি যখন এটা আপনি স্ক্রিনশট দিব তখন বুঝতে পারবেন আর কি। আচ্ছা, তারপরে দেখেন আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাদে আমি কাজ করব না, শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে কাজ করব, আমি অন্য ল্যাঙ্গুয়েজ পারি না। আচ্ছা, তার মানে দেখেন আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে এতগুলা, বাকিগুলা চাইনিজ এই সে অনেক ল্যাঙ্গুয়েজ আছে এখানে। তাহলে আমরা এতগুলা ইনক্লুশন, অর্থাৎ শুধু ইংলিশ গুলো আমরা ইনক্লুশনে রাখবো। তাহলে শুধু লিমিটেড টু ইংলিশ, লিমিটেড টু ইংলিশ দিলে আমাদের 1328 তাই এখানে আমাদের ইনক্লুশন, ইনক্লুশনে বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিলে শুধু 1328। আমি যখন এটার স্ক্রিনশট দিব, এটা এই স্ক্রিনশটটা আপনাদের এই সিএসভি ফাইলের সাথে দিব, তখনই বুঝতে পারবেন যে আমার এইখানে ইনক্লুশনে সংখ্যাটা কত হবে ইংলিশে, বুঝছেন? আচ্ছা, তার মানে আমার পরের এইখান থেকে এই 1445 থেকে আরো পেপার বাদ গেল না? তাহলে বাদ গেল কয়টা? 127টা পেপার বাদ গেল। এটা থেকে আমি এটা রিডাকশন করলে আমার সংখ্যাটা চলে আসে, বুঝতে পারছেন? আমার কিন্তু এখানে মানে আলাদা আলাদা করে গোনার প্রয়োজন হয় না। ইনক্লুশন হচ্ছে আমি কোন কারণে পেপার গুলো কনসিডারেশন রাখতেছি, কনসিডারেশন ফ্যাক্টরস। আর এক্সক্লুশন হচ্ছে আমি কি কারণে বাদ দিতেছি, যেমন 2015 আগের কাজ সব, 15 আগের বিফোর 2025 রিমুভ, দ্যাট মিনস এক্সক্লুশন। আর ইনক্লুশন হচ্ছে 15 থেকে 25, এরকম আবার সংখ্যা সহ দিলাম। আর ইংলিশ বাদে, ইংলিশ রেকর্ডস ইনএলিজিবল বাই আদার্স ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ইংলিশ, ইংলিশ বাদে হলো 127টা। এখন আমি তাহলে আমার বাদ যাচ্ছে এখানে 127 আর এইদিকে 407, তাই তো? এই দুইটা যোগ করে আপনি বাদ দিলে দেখেন আমার 1328 হয়। 1328 কি এইখান থেকে যে 1862 থেকে আমার 407টা আর হচ্ছে 127টা বাদ দেওয়ার পরে 1328। আর আমার এইখানে দেখেন 1328 ডকুমেন্টস ফাউন্ড। আমার রিকোয়ারমেন্ট কি কি হলো? যে ইয়ার অফ পাবলিকেশন আর হচ্ছে
ইংলিশ। তারপরে আসেন আমরা কি করব, পাবলিকেশন স্টেজ নিয়ে। আচ্ছা, এখানে দেখবেন যে সোর্স টাইপ, পাবলিকেশন, পাবলিকেশন স্টেজ। আচ্ছা, ফাইনাল পাবলিকেশন গুলো আমরা কনসিডার করব, যে আর্টিকেল ইন প্রেস, মনে করেন যে পাবলিশটা এখনো সম্পূর্ণ হয় নাই, অথবা শুধু হচ্ছে রিভিশন অবস্থায় আছে, ইয়াতে স্কোপাসে চলে আসছে, মানে কিছু পেপার আছে আগে পেপার সাবমিট হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়, বাট ওই কিছু আর ফর্মালিটির জন্য আসে না, তাহলে আমরা ওই আর্টিকেল গুলা বাদ দিয়ে দিব, আর্টিকেল ইন প্রেস কনসিডারেশন আসবো না, দ্যাট মিনস এক্সক্লুশনে নিয়ে আসবো। তো এই আর্টিকেল ইন প্রেস পাবলিকেশন স্টেজ ক্রাইটেরিয়াতে এই 23টা আর্টিকেল বাদ, 23টা আর্টিকেল, এই 1328টা থেকে 23টা আর্টিকেল বাদ দিলে আমার ইনক্লুশন স্টেজে ফাইনাল পাবলিকেশনে 1305টা থাকে। এই যে আমার দেখেন ফাইনাল স্টেজে 1305, 1305 দেখছেন। 1305 দিয়ে আমি যখন এই লিমিট দিব, তখনও আমার এই দেখেন এখানে আমার 1305 ডকুমেন্ট একদম সংখ্যা মিলতেছে। তারপরে আসেন আমরা আমরা কি করব, যে আর্টিকেল, কনফারেন্স, বুক চ্যাপ্টার বা রিভিউ পেপার বাদে বাকিগুলো এক্সক্লুসিভ। আচ্ছা, আর ইনক্লুশন কি, আর্টিকেল, কনফারেন্স, বুক চ্যাপ্টার আর রিভিউ। আচ্ছা, এখানে আমরা এই ডকুমেন্ট টাইপ, আর্টিকেল, কনফারেন্স, বুক চ্যাপ্টার, রিভিউ, আরো কিন্তু অনেকগুলো আছে, এই যে আমরা এতগুলা কনসিডারে আনবো না, ক্লিয়ার। এই চারটা শুধু কনসিডারেশনে নিয়ে আসি, চারটাই তো আছে এখানে, আর্টিকেল, কনফারেন্স, বুক চ্যাপ্টার, রিভিউ, আর্টিকেল, কনফারেন্স, বুক চ্যাপ্টার, রিভিউ। এটা করার পরে আমরা আবার লিমিট দিলাম। এইগুলো কিন্তু ওই আমাকেই আপনার কইরা আপনার এইগুলা স্ক্রিনশট সহ পাঠাইতে হবে, তাহলে এই জন্য কয়েকটা টিম যদি একসাথে হয় তখন আমার একসাথে পাঠাইতে সুবিধা হয়। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এইগুলা করার পরে 1242টা আর্টিকেল, এই এই ইনক্লুশন এক্সক্লুশন করার পরে 1242টা আর্টিকেল ইলিজিবিলিটি স্ক্রিনিং। আচ্ছা, তো এখন দেখেন আমার ইনক্লুশন ক্রাইটেরিয়া, ইনক্লুশন মানে আমি চারটা দিয়ে সিলেক্ট করলাম, চারটা আমি যখন স্ক্রিনশটটা দিব, আপনার ইনক্লুশন এই লিমিটেড মানে এটা ইনক্লুশন আর্টিকেলে 462, আর্টিকেলে আমার 462 ইনক্লুশন, কনফারেন্সে 393, কনফারেন্সে 393, তারপর বুক চ্যাপ্টারে 131, আর লিমিটেড 76 মিলছে ইনক্লুশন ক্রাইটেরিয়া। আর এক্সক্লুশন হচ্ছে, তার মানে আমার যেগুলো বাদ পড়ছে, বাকি গুলো হচ্ছে আমার এক্সক্লুশন, বাদ পড়ছে। এখন আমি আগের সংখ্যা থেকে এই সংখ্যা মাইনাস করলে চলে আসে, ঠিক না? আগের সংখ্যা থেকে আমি এই সংখ্যাগুলো মাইনাস করলে অথবা এইগুলার সামেশন করলে চলে আসে, আপনার এই চারটা যোগ করে দেখেন 1242 হবে। আর এইখান থেকে আমি আগের গুলো হচ্ছে 63টা বাদ দিলে আমার 1242 হবে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমার এই ইনক্লুশন এক্সক্লুশন গুলো, তারপরে আসেন আমাদের কোনো কোনো ক্ষেত্রে ওপেন অ্যাক্সেস, কোনো কোনো ক্ষেত্রে আবার এই এই আমরা যেহেতু এখানে পেপার সংখ্যা কম, এই জন্য এক্সক্লুশন কম করতেছি আর কি। যদি 1 লাখের উপরে তো কিওয়ার্ড দিয়ে আবার ছাড় করতাম, কিছু বাদ দিতাম, কিছু আবার কান্ট্রি ওয়াইজ বাদ দিতাম, যে শুধু টপ 5 কান্ট্রি বা টপ 10 কান্ট্রি নিয়ে কাজ করতাম। আচ্ছা, এখন সোর্স টাইপ নিয়ে আমরা হচ্ছে তারপর শুধু প্রথম চারটা নিয়ে আমরা লিমিট দিই। তার মানে প্রথম চারটা লিমিটে আমি দিলে এগুলো হচ্ছে ইনক্লুশন, এই জার্নাল, কনফারেন্স প্রসিডিং, বুক সিরিজ, এত এই সংখ্যাগুলো দেখেন এটার সাথে ম্যাচিং আছে, 113471 8, তারপরে 308, 103। আর বাকি বাদ পড়লো কোনগুলা, বাদ পড়লো আমার টোটাল আপনার এই বুক সিরিজে 109টা আর হচ্ছে জার্নালে 4টা। এই এখানে আগের আগের অপশনে বুক সিরিজে ছিল 103টা আর হচ্ছে ট্রেড জার্নালে ছিল 4টা, এগুলো হচ্ছে আমার এক্সক্লুশন, বুঝছেন? তার মানে কি আমার 113টা টোটাল এক্সক্লুশন, এই দুইটা মিলায়। তো আমার এইটা থেকে যখন 113টা বাদ দিবেন, এক্সক্লুশন বাদ দেওয়ার পরে আমার 1129 হচ্ছে আর্টিকেল, এইগুলা দিয়ে আমরা হচ্ছে দিন শেষে কাজ করব, বুঝছেন? এখানে আমি এই তিনটা সিলেক্ট করি, 1129,
35, 1129। আচ্ছা, এখানে আরেকটা কোনো একটা ইয়া হয়তো বা বাদ করছে ক্রাইটেরিয়া। দেখো এই সংখ্যাটা পরে আমি হচ্ছে আপনাদের এই ইয়া করে সংখ্যা মিলবে, পরে সিএসভি করে আপনাদের ডাউনলোড করে দিয়ে পরে ওইটা দিয়ে আপনাদের অ্যানালাইসিস করতে হয়। বুঝছেন? তার মানে আমাদের এই মেথোডোলজি যে লিখবেন, এই মেথোডোলজি লেখার ক্ষেত্রে আপনার এই ইনক্লুশন এক্সক্লুশন গুলো একটু বুঝতে হবে, বা আমি যে একটু বুঝাই দিছি আশা করি বুঝছেন। আবার এই টেবিলটা করার ক্ষেত্রে আমাদের দেখেন এখানে নাম্বার অফ ইনক্লুশন, এই আর্টিকেল গুলা কোনটা কত আছে ওই টেবিল করলে এটা আরো সহজ। আর এখানে কি এক্সক্লুশন কি, এই আর্টিকেল বাদে অন্যগুলো হচ্ছে আমাদের বাদ পড়বে। তারপরে টাইম স্পেন্ড কত, 15 থেকে 25। তারপরে কি 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 পেপার গুলো আমার ইনক্লুশন এক্সক্লুশন, ফাইনালি এটা হচ্ছে আউটকাম। এগুলো হচ্ছে আপনার এই অ্যানালাইসিস আকারে তখন মানে ডেসক্রিপশন আকারে হচ্ছে লিখতে হয় আর কি। ক্লিয়ার? এবং এই মেথোডোলজির ক্ষেত্রে আপনার এত সাল থেকে এত সাল পরবর্তীতে এই ইনক্লুশন এক্সক্লুশন লিখে আপনার হচ্ছে আমাদের ব্যাখ্যা আকারে লিখতে হয়, সংখ্যা কোনটা কত বা কি কারণে। কিন্তু আপনার এইগুলা না থাকলে আপনার এটা কিন্তু টোটালি আনসাইন্টিফিক, সাইন্টিফিক রিসার্চ না। বুঝতে পারছেন? এই টেবিল পরে ব্যাখ্যা লিখতে পারবেন আর কি, টেবিল দেখে টেবিল মানে এটা হচ্ছে, বুঝছেন আশা করি। আচ্ছা, এই মেথোডোলজির মধ্যে আমার এই প্রথম 3.1 পার্ট আপনি যখন করবেন, এই 3.1 পার্টে কি কি থাকে, কতগুলো পেপার দেখবেন। যেমন বিশেষ করে এগুলো হচ্ছে মানে একদম মেইন কিওয়ার্ড, যে আমারটা কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচ, তারপরে এক্সিস্টিং লিটারেচার, আগের এতগুলা পেপার থেকে কাজ করতেছি, তারপরে আমরা টেক্সট মাইনিং বা বিবলিওমেট্রি অ্যানালাইসিস করতেছি, এই টাইপের কথাগুলো ইয়াদ থাকে। তারপরে ডাটা সেট ফ্লেমিং বা সার্চ স্ট্র্যাটেজি। এই সার্চ স্ট্র্যাটেজি তো আমরা এখানে যে যে কি কারণে বাদ দিচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কারণে, আর্টিকেলের পাবলিকেশন স্টেজের কারণে, তারপরে সোর্স টাইপের কারণে, এই কথাগুলো আপনারা এই পার্টে নিয়ে আসবেন। তারপরে প্রিজমা ইউজ করছেন, এই প্রিজমা। আচ্ছা, মেথোডোলজি লেখার ক্ষেত্রে আমরা সবসময় প্রথম আপনি যে সেন্টেন্সটা ব্যবহার করবেন, এই সেন্টেন্সের পরেই আপনি হচ্ছে আরেকটা জাস্টিফাই করতে হবে। আচ্ছা, যেমন এইখানে যে আমরা বললাম মেথোডোলজির প্রথম পার্টটাই বললাম কি, এটা হচ্ছে মেথোডোলজিক্যাল পার্ট নিয়ে স্টাডি করা হচ্ছে কোয়ালিটি বিবলিওমেট্রিক ইভ্যালুয়েশন। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা বাই টুকু ইনফরমেশন করার পরে আপনি এটা আবার হচ্ছে গুগল স্কলারে সার্চ দিবেন। গুগল স্কলারে সার্চ দিয়া যে কোয়ালিটি হয় সম্পূর্ণ সার্চ দিবেন, অথবা হয় কোয়ালিটি বিবলিওমেট্রিক, তারপর হচ্ছে আপনার টাইটেলে সার্চ দিবেন। যেমন ইন্ডাস্ট্রি 5.0। তার মানে এই কোয়ালিটি পেপার, এই ইন্ডাস্ট্রি 5.0, সাপোজ আবার হচ্ছে ইন বিগ ডাটা অ্যানালিটিক্স, এই টাইটেল আপনার মনে করেন এই টাইটেল, তাহলে মানে এই টাইটেল নিয়ে এরা এরা কাজ করছে, তখন আপনার এই টাইটেলের সাথে দেখেন ওরা কম্প্রিহেন্সিভ কথাটা অবশ্যই ম্যাচিং হচ্ছে। ম্যাচিং হওয়ার কারণে কিন্তু ওদের ইনফরমেশন আগে আসছে। এখন এইখান থেকে আপনি আবার একটা সাইটেশন ব্যবহার করতে হবে। তার মানে কি, আপনি যেটা ব্যবহার করছেন ওইটা আবার হচ্ছে জাস্টিফাই করতে হবে। ক্লিয়ারিফাই না করলে কিন্তু ওই কথার ওয়েট থাকবে না। ক্লিয়ার? মানে আপনি এই সেন্টেন্সটা লিখছেন এটা কিন্তু অথরের ভাষায়, বাট পরের সেন্টেন্সে আবার বলতে হবে যে আমার এই প্রথম ব্যক্তির নাম কি, ওডা ওডালিমিজ, ওডালিমিজ স্টেটেড দ্যাট 2025, অথবা ওডালিমিস বা এবিসি অথর স্টেটেড বা কন্ডাক্টেড বিবলিওমেট্রিক অ্যানালাইসিস অন ইন্ডাস্ট্রি 4 বা ইন্ডাস্ট্রি 5.0 ইন বিগ ডাটা অ্যানালিটিক্স বাই অর থ্রু দ্য ইউজ অফ বিবলিওমেট্রিক টেকনিক বা বিবলিওমেট্রিক ইভ্যালুয়েশন। তখন এই পরের সেন্টেন্সটা যখন এটা করবেন, তখন আপনার এই দুইটা সেন্টেন্স হচ্ছে রিভিউয়ারের কাছে স্যাটিসফাইড মনে হবে। আপনি এটা করছেন প্লাস অন্যরাও এটা ব্যবহার করে কাজটা করছে, তার মানে এটা জাস্টিফাইড, তার মানে হচ্ছে এটা আপনার কি বলে ভেরিফাইড। ক্লিয়ার? আদারওয়াইজ কিন্তু দেখেন এখানে যেমন আমার কিন্তু কোনো ইয়েই নাই,
আবার পরে যেমন আপনার টাইম পিরিয়ড নিয়ে কেউ কাজ করছে বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে কিছু বাদ দিছে, তো এটা নিয়ে আপনি আমাদের আবার হচ্ছে দু একটা আরো জাস্টিফাই করতে হবে। প্লাস যেমন এই বিপ্লমেটিক বা থিমেটিক অ্যানালিসিস নিয়ে আমার হচ্ছে আপনার এই টাইটেলে ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করছে, এইটা নিয়ে আমি আরেকটা জাস্টিফাই নিয়ে আসবো। মানে সবকিছু আপনি যেটা ব্যবহার করবেন বা যেই টেকনিক ইউজ করবেন বা যে কথাটা বলবেন, এটা আবার আরেকটা স্টাডিতে ব্যবহার হয়েছে কিনা ওইটা একটু নিয়ে আসতে হবে, না এটা কিন্তু আমার জাস্টিফাই হবে না। তারপরে যেমন এখানে আপনার এই যেমন এইখানে নিয়ে আসছে, বুঝছেন? তারপরে দেখেন ডাটা সিলেকশন বা ডাটাবেস সিলেকশন বা সার্চ, আমরা তো অবশ্যই স্কুপাস ইউজ করছি। আচ্ছা, এখন স্কুপাসের এই বিবলিওমেট্রিক অ্যানালিসিস এর ক্ষেত্রে শুধু স্কুপাস ব্যবহার করছে এরকম একটা জার্নালে খুঁজে বের করবেন, বের করে পরে জাস্টিফাই করে দেবেন। কারণ অনেকে আছে ওই গুগল স্কলার, দুয়াস, ইন্ডেক্সিং, তারপরে ওই আপনার ওয়েব অফ সায়েন্স আর অন্যান্য স্কুপাস ডাটাবেস গুলো ইউজ করে। আপনি শুধু স্কুপাস দিয়া এই টাইটেলের কাজ আছে এরকম একটা বের করলেন, ওইটার পরে হচ্ছে জাস্টিফাই করে দিতে হবে। ক্লিয়ার? তারপরে যে প্রিজমা ব্যবহার করলেন যে দিস স্টাডি হ্যাজ ফলোড বা হ্যাজ অ্যাপ্লাইড বাই দ্য প্রিজমা ফ্লো ডায়াগ্রাম 2020। পরে আবার এই প্রিজমার কথাই আবার আরেকটা স্টাডি যে আপনার প্রিজমা ফ্লো ডায়াগ্রাম আমার হচ্ছে এখানে আবার বলতে হবে। এই জন্য হচ্ছে একটা পার্ট বাই পার্ট একদিনে একটা কাজ করবে শুধু, যে প্রিজমা ফ্লো ডায়াগ্রাম ইন্ডাস্ট্রি 4 এটা, কারণ এটা দিয়ে আমি সার্চ দিই, আমার হচ্ছে এখন শুধু এই পার্ট কাজ করবো। মানে এটা দিয়ে সার্চ করলে আমার কিওয়ার্ডের সাথে ম্যাচিং হয়েছে দিকে অন্য পেপার আসছে, ঠিক না? তাহলে এর মানে প্রিজমা আমি দুই একটা পেপারে না আর একটু ঢুকলাম। শুধু ইন্ডাস্ট্রি মিলতেছে, এখানে কিওয়ার্ড ও বেশি ইয়া করা, শুধু 25 সাল দেওয়া আছে। আচ্ছা, এগুলাতে প্রিজমা ব্যবহার করছে, বুঝছেন? আপনার এই যে সিস্টেমেটিক রিভিউ, এগুলাতে আমাদের প্রিজমা ব্যবহার করছেন। তো এইগুলোর হচ্ছে সাইটেশন দিয়ে দিতে হবে। যে আপনি প্রথম সেন্টেন্সে বললেন যে দিস রিসার্চ হ্যাজ অ্যাপ্লাইড প্রিজমা বেস ফ্লো ডায়াগ্রাম টু কন্ডাক্ট দ্য মেথোডোলজি ইন স্কোপাস ডাটাবেস। তারপর হচ্ছে আপনার একটা জাস্টিফিকেশন বা অথরদের কথা অনুযায়ী আবার বলতে হবে যে এই পেপারে আমার এই টাইটেলে আমার হচ্ছে প্রিজমা ব্যবহার করছে। ক্লিয়ার? তারপরে আসেন আমাদের এই ডাটা ক্লিনিং বা অ্যানালিসিসে। এই ডাটা ক্লিনিং অ্যানালিসিসেও আমরা কি করব, আপনাদের যে ডাটাগুলো যে বাদ দিলাম, কি কারণে বাদ দিলাম, এই সে টাইপের কথাবার্তা কিছু নিয়ে আসবেন। বাদ দিছি কি কি দেখেন তো, এই সোর্স টাইপের কারণে বাদ দিলাম, তারপরে বাদ দিলাম হচ্ছে আপনার পাবলিকেশন ইন প্রেসের কারণে বাদ দিলাম, তারপরে ইজ নট ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রেদার, এগুলো বাদ দিলাম। এই টাইপের বাদ দিয়ে আপনার কথা বলবেন। আর হচ্ছে এই এক্সেলও আপনি যে অনেক কিছু কাজ টাজ করে যে কিছু ওই ক্লিন টিন করছেন বা কোনো কোনো ক্ষেত্রে কোনো অথরের সম্পূর্ণ ইনফরমেশন আসে না, ওইগুলো আবার একটু ম্যানুয়ালি চেক করছেন, এই টাইপের কথাগুলো একটু গল্প আকারে বলার চেষ্টা করবেন এইখানে। আর এই ইনক্লুশন এক্সক্লুশনের ব্যাপারে যে টেবিলটা আমরা একটু আগে করলাম, এই টেবিলটাও একটু ব্যাখ্যা আকারে দিবেন, তাইলে হচ্ছে আমাদের মেথোডোলজি পার্টটা হয়ে যাবে আর কি। আর প্রত্যেকটা এই সাপোজ ইনক্লুশন এক্সক্লুশন করার পরে আপনি সেন্টেন্সটা একটু রিলেট করবেন। যেমন তিনটা অবজেক্টিভ একটু রিলেট করার চেষ্টা করবেন, লাইক দ্যাট। আচ্ছা, আমি হচ্ছে এই এখানে শুধু পাবলিকেশনের ব্যাপারে এই কথা বলার পরে যে আমি এই কারণে ইনক্লুশন এখানে নিয়ে আসলাম, তখন আমি আবার আমার রিসার্চ অবজেক্টিভ 1 বা এই রিসার্চ অবজেক্টিভ 2 এর সাথে একটু রিলেট করে দিলাম। মানে এই কথাটুকুর পরে আপনি একটু পরের সেন্টেন্সে বলে দিলেন যা দিস ইনফরমেশন ইজ রিলেটেড টু ফুলফিল আওয়ার রিসার্চ অবজেক্টিভ 2 অর 3। আচ্ছা, এরকম আরো কয়েকটা আমরা ম্যাথোডোলজি পড়ি, তার মানে আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই দেন এই 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 একটা টেবিলকে লিটারেচার রিভিউর মধ্যে যাই বলছিলাম না টেবিল নিয়ে আসতে, এই যে দেখেন এরা কিন্তু নিয়ে আসছে।
এটা হচ্ছে লিটারেচার রিভিউ কাজ। এই সময় খুঁজছিলাম, এটা আসে নাই। আমরা একটা পেপারে দেখেছিলাম শেষে হচ্ছে সোর্স বা অথর বা ইনফরমেশন, আর এদিকে হচ্ছে নেম অফ দা টুলস, আর হচ্ছে অবজেক্টিভ বা ডেফিনেশন টাইপের ছিল, আর এখানে হচ্ছে একসাথে দিয়ে দেবে। এভাবে হলে আপনার ওই ওয়েটটা ভালো হয়। আচ্ছা, এই দেন আমাদের সার্চ ক্রাইটেরিয়া, কি কি কিওয়ার্ডের কারণে আমরা অথর রাখছি বা এখানে পেপার নিয়ে আসছি, দেখেন সার্চ এগুলা সব এখানে দেয়া আছে। আমাদের রেজাল্ট ক্রাইটেরিয়াতে এই কিওয়ার্ড গুলো দেয়া আনটিল 2024, 24 সাল আগ পর্যন্ত ছিল। তারপরে ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ, ডকুমেন্ট টাইপ শুধু আর্টিকেল আর রিভিউ ছিল, বা আমাদের ওখানে বেশি ছিল। সাবজেক্ট শুধু বিজনেস ছিল, আমাদের সাবজেক্টের আলাদা করি নাই। তো এইগুলো হচ্ছে আমরা এই মেথোডোলজিতে আমরা নিয়ে আসবো। মেথোডোলজিতে দেখেন রিসার্চ অবজেক্টিভ 1, তারপরে রিসার্চ অবজেক্টিভ 3। এই ডকুমেন্ট গুলো যে আমরা 142টা, আমাদের ডকুমেন্টে কয়টা ছিল? 1129। 1129 যে ডকুমেন্ট ছিল, এই ক্ষেত্রেও আপনার এই 1129 ডকুমেন্ট দিয়ে আমরা কি বের করব, ওই টাইপের কথাগুলো একটু রিলেট করার চেষ্টা করবেন। এখন যে ব্যাপারটাতে দিলাম, দেখেন এখানে ওরা এই ক্লাস্টার গুলা করছে এতগুলা ডকুমেন্টে, আবার এই এত নাম্বার অবজেক্টিভ ফুলফিল করার জন্য। মানে এই জন্য পার্ট বাই পার্ট যখন পড়বেন বা কাজ করবেন, তখন হচ্ছে একটু এক্সপার্টাইজ হওয়া যাবে। আপনি একাই সব পার্টে হইতে পারবেন না। তবে যে মেথোডোলজি নিয়ে কাজ করবে, ও একটা না যদি তিনটা চারটা মেথোডোলজি কাজ করে, তখন একটা এক্সপার্টেন্স হয়ে যাবে। পরে হচ্ছে একটু হলেও ভুল বা একটু ইনকনসিস্টেন্সি কম থাকবে, বা এক্সপার্ট হইতে পারবে আর কি। আচ্ছা, রেজাল্ট ইয়া নিয়ে তো হচ্ছে আমাদের মিমি ম্যাডাম হচ্ছে আপনাদের ইয়া করছিল, যে রেজাল্ট পার্ট নিয়ে ফুল সেশন একটা করছিল। তাই এই ক্ষেত্রে আর আমি বলতেছি না। রেজাল্ট পার্ট যারা একদমই পারেন না, আবার হচ্ছে একটু চেষ্টা করেন, এই আর কি। আর রেজাল্ট পার্টেরও হচ্ছে আমাদের কিছু কিছু জাস্টিফাই করতে হয়। জাস্টিফাই বলতে আপনার এইরকম রেজাল্ট আসলো, তারপরে এই ওরিয়েন্টেড পেপারে অন্য পেপারে কিরকম রেজাল্ট আসলো, ওইটা আবার রিলেট করে পরে অবজেক্টিভের সাথে একটু কথাবার্তা নিয়ে আসতে হবে। আমরা দুই একটা এইখানে ফাইন্ডিংস অফ দ্য স্টাডি দেখছেন, একদম ইয়া সহ নিয়ে আসছে, যে এই ফাইন্ডিংস অফ দ্য স্টাডি ফিগার 2 এর মাধ্যমে আমাদের অবজেক্টিভ, রিসার্চ অবজেক্টিভ 2 আর 3 ফুলফিল হয়, অথবা হচ্ছে মানে অ্যালাইনমেন্ট হয়। ক্লিয়ার? তারপরে দেখেন এরকম করে আপনার পেপারের জন্য পেপার না পড়ে পেপার লেখা যাবে না, বুঝছেন? পেপার না পড়ে পেপার, ভালো ভালো পেপার পড়বেন, ভালো ভালো ইয়া। যেমন ফিগার 3 দিয়ে আমার কোন অবজেক্টিভটা ফুলফিল হচ্ছে, বা টেবিল 4 দিয়ে আমার কোনটা অবজেক্টিভ হচ্ছে, এখানে সব লেখা আছে। এমন না যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি কথাবার্তা, বুঝছেন? সব কিন্তু এই পেপার ওরিয়েন্টেড। আপনি একটা নির্দিষ্ট পেপার ওরিয়েন্টেড পড়লে পারবেন, না পারার কিছু নেই, এই বয়সে যথেষ্ট ইয়া। আচ্ছা, তারপরে আসেন আমাদের আর ডিসকাশন নিয়ে আমাদের দুই তিনটা প্যারাগ্রাফ ডিসকাশন নিয়ে একটু বলি। অনেক ক্ষেত্রে এই এই ডিসকাশন গুলোতে যে তিনটা অবজেক্টিভ আছে, ওই তিনটা অবজেক্টিভ নিয়ে তিনটা প্যারাগ্রাফ করে ফেলে, আর একটা প্যারাগ্রাফ সর্বোচ্চ ওভারঅল একটা রাখে। আর অবজেক্টিভ ওয়াইজ যদি আপনি করেন, তখন ফার্স্ট অবজেক্টিভের জন্য আপনার এই এই ফিগার আর এই এই টেবিলের ইনফরমেশন গুলো এখানে আলোচনা হয়েছে বা সিগনিফিকেন্ট ভ্যালু শো হয়েছে, তো ওইটা নিয়ে একটা প্যারাগ্রাফ। বুঝতে পারছেন? তারপরে আরেকটা হচ্ছে রিসার্চ অবজেক্টিভ 2 নিয়ে, ওইটা নিয়ে আপনার টেবিল 6, তারপরে ফিগার 4 আর 9, এই দুটো হচ্ছে আলোচনা হয়েছে। তো ওইটা নিয়ে হচ্ছে কি কি ভ্যালু গুলো আসলো, ওইগুলো হচ্ছে আপনার এখানে নিয়ে আসবেন। আচ্ছা, আমাদের অ্যানালাইসিস তো আপনারা অ্যানালাইসিস আর কি দেখাবো, এই জন্য এটা আরেকটা কিন্তু মেথোডোলজির ওয়াই। মেথোডোলজি ওরা ইনক্লুশন এক্সক্লুশন স্ক্রিনিং করছে, এটা থেকে আমাদের ওইটা আরেকটু আরো বেশি সিস্টেমেটিক এবং হচ্ছে ভেরিফাইড এইটা। আচ্ছা, এই যেমন ফিগার গুলা করছে না, এটা তো আপনারাও পারেন। তো এইগুলোই দেখবেন যে আমাদের ডিসকাশন পার্টে নিয়ে আসছে আপনার অবজেক্টিভ ওয়াইজ প্যারাগ্রাফ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমাদের
কনক্লুশন বা ইমপ্লিকেশন পার্ট। কনক্লুশন পার্টটা হচ্ছে আমরা পসিবল ওই কাজ করার পরে কি কি কাজে আমাদের ব্যবহার হইতে পারে। এক্ষেত্রে কনসেপচুয়াল হইতে পারে, প্র্যাকটিক্যাল হইতে পারে, ইন্ডাস্ট্রিয়াল বা বিজনেস সোশ্যাল পার্সপেক্টিভ হইতে পারে, টেকনিক্যাল পার্সপেক্টিভ হইতে পারে। এখন ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করতেছে। কিওয়ার্ড যেটা থাকবে ওইটার উপরে আপনার আমাদের এই ইমপ্লিকেশন পার্ট গুলো আলাদা আলাদা সেগমেন্টে ভাগ হবে। অর্থাৎ আমি ইন্ডাস্ট্রি 5.0 ইন হেলথ কেয়ার নিয়ে যদি বর্তমান এই লেটেস্ট 10 বছরের কাজ করি, তখন হচ্ছে আরো কি কি মানুষ হচ্ছে অ্যাওয়ারনেস হবে সামাজিক ভাবে। তারপর হচ্ছে প্র্যাকটিক্যালি বিভিন্ন মানুষ দেখবে যে এটার বেশি বেশি পরিমাণ পাবলিকেশন হচ্ছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের তাইলে ওই এই হেলথ কেয়ার সেক্টরে আরো ওরা হচ্ছে এটা বেশি ব্যবহার করবে বা এই ব্যাপারে আরো সচেতন হবে। তো এই বিষয়গুলো আমাদের যে ইমপ্লিকেশন পার্টে আসে আর কি। তো ইমপ্লিকেশন পার্টও আপনার মানে লেখার ক্ষেত্রে এই সেম কিওয়ার্ডের যখন আপনি পেপার পড়বেন আপনার ব্রেনে চলে আসবে যে কি কি ইমপ্লিকেশন হইতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ আলাদা দেয়া থাকে, কোনো কোনো ক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ আলাদা দেয়া থাকে না। এগুলো তো আমাদের ইমপ্লিকেশন পার্ট, সরি, অ্যানালিসিস পার্ট। আচ্ছা, লিমিটেশন, কনক্লুশন। আচ্ছা, এখানে মনে হয় ইমপ্লিকেশন হতে পারে সেন্টেন্সের ভিতরে দেওয়া আর কি। অনেক ক্ষেত্রে ভিতরে দেওয়া থাকে বা আপনার ডিসকাশনের মধ্যে থাকে, কিন্তু ইমপ্লিকেশন পার্টটাও প্রত্যেকটা পেপারেই চায় আর কি। তো ইমপ্লিকেশন আছে, যাই হোক ইমপ্লিকেশন পার্ট আছে প্রত্যেক ইয়াতেই বা মেজরিটি পেপারে থাকে। তো ইমপ্লিকেশন পার্ট হচ্ছে আমরা এইভাবে একটু এক্সটেন্ড করার চেষ্টা করবো আর কি। পেপার পড়া পড়া আপনি যে কনক্লুশন ইমপ্লিকেশন পার্ট দায়িত্ব ও শুধু ইমপ্লিকেশন পার্ট গুলা পড়বে প্রত্যেকটা পেপারে বা এমন 10টা 20টা পেপারের। পরে আপনি লিখবেন বা আপনি শুধু আজকে এই কনসেপচুয়ালি কি ডেভেলপ হচ্ছে অথবা আপনার সোশ্যাল পার্সপেক্টিভে কি ব্যবহার হচ্ছে এটা নিয়ে একটু সার্চ দেন, যে সোশ্যাল ইমপ্লিকেশন by the use of Industry 5.0 in Big Data Analytics in Healthcare something। এটা দিয়ে সার্চ দিয়া গুগল স্কলার আপনি 5টা 10টা পেপার পড়েন, পরে ওইখান থেকে 1 লাইন 2 লাইন করে নিয়ে এসে একত্র করেন, 5টা সেন্টেন্স আপনার সোশ্যাল ইমপ্লিকেশন হয়ে যাবে। ক্লিয়ার? কোনো তথ্য এইভাবে বের করে করে আপনি নিয়ে আসতে হয়। তারপরে টেকনিক্যাল ইমপ্লিকেশন অফ ইন্ডাস্ট্রি 5.0 ইন বিগ ডাটা অ্যানালিটিক্স ইন হেলথ কেয়ার। এটা দিয়ে সার্চ দেন, 4টা 5টা পেপার পড়া ওইখান থেকে 2 লাইন 1 লাইন করে নিয়ে আসেন, একত্র করেন, পরে এটা প্যারাফ্রেজ করে পরে কোহারেন্ট মেনটেন করেন, পরে সাইটেশন মেনটেন করেন। কিন্তু আপনার তথ্য তো এরকম আলাদা আলাদা খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। তারপর দেখেন আমার লিমিটেশন বা ফিউচার ওয়ার্ক 5.2। লিমিটেশন প্রত্যেকটা ব্যাপারে লিমিটেশন থাকে, যেমন বিবলিওমেট্রিক পেপারের ফার্স্ট লিমিট হচ্ছে আমরা অরিজিনাল পেপার করি নাই, দ্যাট মিনস আমরা ডাটা কালেকশন করি নাই, সার্ভে করি নাই, এটা একটা লিমিটেশন। তারপরে আমরা কোনো মডেল, ওই মডেলের ইমপ্লিকেশন করি নাই বা মডেলের একসাথে মিক্স করতে পারি নাই, ঠিক না? তারপরে আমরা একদম সোশ্যালি এক্সপেরিমেন্ট করতে পারি না, এগুলো হচ্ছে আমাদের লিমিটেশন। আবার কিছু আছে যে আমরা ওই যখন নাম্বার অফ সার্চ, নাম্বার অফ আর্টিকেল অনেক বেশি, সাপোজ 1 লাখ বা 70,000, তখন আমরা সবগুলো আর্টিকেল নিয়ে কাজ করতে পারি না, এটা একটা লিমিটেশন। আমরা সর্বোচ্চ হচ্ছে 5,000 ডাউনলোড করা যায়, তবে 1 থেকে 1,500 ফাইল হলে আপনার ওগুলো একটু রান করতে সুবিধা। 3,000 5,000 4,000 ফাইল গুলো হলে মানে 50 MB 70 MB হয়ে যায়, ওগুলো রান করে আপনার হয় না আর কি, খুব মানে ভালো র্যাম রম বা হাই কনফিগারেশন পিসি লাগে, আদারওয়াইজ হইতে চায় না আর কি। তাহলে এই লিমিটেশন গুলো হচ্ছে আমাদের এই কাজের মধ্যে কি কি হয় নাই, যেমন প্রাইমারি ডাটা ভিত্তিতে কিছু লিমিটেশন অটোমেটিক, আমরা মডেল ইউজ করি নাই, কম ডাটা দিয়ে কাজ করছি। আর ফিউচার লিমিটেশন ওয়ার্ক হচ্ছে এই লিমিটেশন গুলা সলভ করে আমরা ভবিষ্যতে কি কি কাজ নিয়ে আসতে পারবো বা এই অ্যাড্রেস করতে পারবো, যে আমাদের এই কাজের পরে আমরা ফিউচার ওয়ার্কে মডেল নিয়ে আসার চেষ্টা করব, প্লাস অন্য একটা এরিয়াতে নিয়ে আসার চেষ্টা করব, অথবা আমাদের ইন্ডাস্ট্রি 5.0 নিয়ে এডুকেশন প্লাস হেলথ কেয়ার সেক্টর দুইটাকে একসাথে কাজ করব। ফিউচার ওয়ার্ক হইতে পারে দুইটা ইয়া। তো এইরকম ভাবে আপনার ফিউচার ওয়ার্ক যখন কিছু ব্যবহার করবেন তাইলে ইনশাল্লাহ পাবেন। আর কনক্লুশন হচ্ছে আমাদের একদম কি বলে অ্যাবস্ট্রাক্টের মতন হোল সামারি। হোল সামারি বলতে আপনার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এই ফিউচার ওয়ার্ক বা পর্যন্ত যা আছে সবগুলার সামারি। সবগুলোর সামারি বলতে আমার এই ইন্ট্রোডাকশনের যেই আপনার অবজেক্টিভ,
দুইটা অবজেক্টিভ এখানে নিয়ে আসবেন, অথবা দুইটা অবজেক্টিভ বা তিনটা অবজেক্টিভকে এক দুই সেন্টেন্সে নিয়ে আসবেন, কনক্লুশনের ফার্স্ট সেন্টেন্স। তারপরে নিয়ে আসেন আমার কি, লিটারেচার রিভিউর মধ্যে খুব সিগনিফিকেন্ট এক থেকে দুইটা লাইন নিয়ে আসেন। তারপরে মেথোডোলজি থেকে আমার দুই থেকে তিনটা, ইজ কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট রাইটিং, বুঝতে পারছেন? অ্যাবস্ট্রাক্ট লেখার মতনই কনক্লুশন। আমার ওই প্রথম থেকে শুরু করে সবগুলোর পার্টের এক থেকে দুই সেন্টেন্স করে করে নিয়ে আসেন, আপনার কনক্লুশন পার্ট হয়ে যাবে। ক্লিয়ার? আবার মেথোডোলজি থেকে নিয়ে আসবেন, তারপর অ্যানালাইসিস এর সিগনিফিকেন্ট যে ভ্যালু গুলা বা আপনার এই কিওয়ার্ডের সাথে ম্যাচিং যেগুলা, রিসার্চ এর অবজেক্টিভ ওরিয়েন্টেড, ওইখান থেকে দুই লাইন নিয়ে আসেন। তারপর আমার ইমপ্লিকেশন থেকে যে দুই তিনটা কেসের ইমপ্লিকেশন, ওইখান থেকে এক সেন্টেন্স করে করে নিয়ে আসেন, বা দুইটাকে একসাথে করেন। এরকম করে আমাকে এখানে 7 থেকে 8 লাইনে কনক্লুশন পার্ট শেষ করে দেন। এই ক্ষেত্রে 150-200 ওয়ার্ডের লিমিট থাকে। আর এই রেফারেন্সের ক্ষেত্রে বলি, রেফারেন্সও আপনার 40 থেকে 60টা ব্যবহার করে ভালো। অনেক ক্ষেত্রে 100-150 রেফারেন্স ইউজ করছে, অনেক ক্ষেত্রে 30টা 40টা। তাও আমি হচ্ছে একটা র্যাঙ্ক দিলাম যে, কারণ আমাদের ওয়ার্ড লিমিট একটা বেশি থাকে, মেজরিটি পেপার 8 থেকে 10,000 ওয়ার্ডের লিমিটেশন থাকে। আচ্ছা, তারপরে আমাদের এই অ্যাকনোলেজমেন্টের ইয়াতে দেখেন, ফাইন্ডিং অ্যাডভাইজর বা কোলাবোরেশনের ক্ষেত্রেও দেখা যায় যে কোন কোনো ফাইন্ডিং হয়েছে কিনা, এক্সটার্নাল ফাইন্ডিং, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ নো, দ্যার ইজ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই টাইপের। আর এই স্যাম্পল পেপার গুলো একটু দেখেন। এই আর কি। রিসার্চ আসলে টোটালি যদি মানে পড়াশোনার আগ্রহ না থাকে, মানে রিসার্চ হবে না। আপনি ডেলি 2-3 ঘন্টা সময় দেন, আপনি অনেক অনেক ব্যস্ত, অনেক মহা ইয়া, কিন্তু সময় না দিলে হবে না, বুঝছেন? এই আর কি আজকের সেশন। সবাইকে ধন্যবাদ আসলে জয়েন করার জন্য। আর আমি যেই আপনাদের পেপার গুলা দিছি, এখানে দেখবেন যে আপনার এই সিস্টেমেটিক, আচ্ছা সিস্টেমেটিক পেপার নিয়ে একটু বলি। যে সিস্টেমেটিক রিভিউ, মানে আমরা এটাকে কিন্তু পড়লাম বা দেখলাম বিবলিওমেট্রিক রিভিউ পেপার। আর সিস্টেমেটিক রিভিউ পেপারে কি হয়, আমাদের একদম টাইটেল থেকে শুরু করে আপনার ইয়া পর্যন্ত, মেথোডোলজি পর্যন্ত সেম, বাট দিস অ্যানালাইসিস থাকবে না। সিস্টেমেটিক রিভিউ পেপারে হচ্ছে কোনো ধরনের অ্যানালাইসিস থাকে না, বুঝছেন? অ্যানালিসিস থাকে না, বাট ওই বিভিন্ন ধরনের ট্রেন্ড এই সেই ইনফরমেশন নিয়ে আসে। আর কোনো একটা প্রবলেমের, ওইটার প্রবলেম প্লাস সলিউশন, এইটা নিয়ে শুধু ডিসকাশন পার্ট থাকে। এই জন্য সিস্টেমেটিক পেপার ওই দিক থেকে আরো সহজ। দেখেন এই পেপারটা আমরা কি করলো, আমরা প্রথমে টাইটেলটা, স্ক্রিন তো দেখা যাচ্ছে, সিস্টেমেটিক অ্যানালাইসিস অফ রিস্ক ইন ইন্ডাস্ট্রি 5.0 আর্কিটেকচার, এটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ পেপার। এতক্ষণ আমরা হচ্ছে বিপ্লবেটিক পেপার ইয়ে করছিলাম। আচ্ছা, সিস্টেমেটিক পেপারে দেখেন আমার ইন্ট্রোডাকশন, তারপরে মেথোডোলজি সব একই, বা আমরা বিপ্লোমেট্রিক প্রিজমা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে দেখেন প্রিজমা ব্যবহার করে আমরা এই গুগল স্কলার, ডিরেক্ট সায়েন্স, এসিএমআই, আইট্রিপল এক্সপ্লোরার, স্পিন্ডার থেকে ডাটা সিলেকশন দেখাইলো। এটা হচ্ছে রিভিউ আগের মতনই। এখন এটা হচ্ছে টেবিল ওয়াইজ দেখছেন করছি, রিস্ক গুলা, চ্যালেঞ্জেস গুলা। এই লিটারেচার রিভিউ বা আমাদের ডিসকাশন পার্টে যদি আমরা এই সবগুলা রিস্ক গুলা নিয়ে আসতাম, আমাদের তখন কিন্তু অ্যানালাইসিস থাকবে না। সিস্টেমেটিক রিভিউ মানে আমার অ্যানালাইসিস থাকবে না, এই রিস্ক গুলা আমাদের ডিসকাশন পার্ট থাকবে। আবার যে পসিবল সলিউশন গুলা নিয়ে হচ্ছে আমরা, আপনার ডিসকাশন পার্ট থাকবে। তারপরে এই নর্মাল যে আমাদের দেখেন এখানে সব সলিউশন আর রিস্ক নিয়ে, আর ডিসকাশন হচ্ছে আপনার এইগুলো নিয়ে আর কি কি করা যাবে। মানে সিস্টেমেটিক রিভিউ হচ্ছে সবচেয়ে ইজি পেপার, কারণ এখন অ্যানালাইসিস লাগে না। আপনি যদি বলেন যে এই বাংলাদেশের ইয়েতে 5G টেলিকমিউনিকেশন বা 5G মোবাইল নেটওয়ার্কিং সার্ভিস প্রসপেক্টিভ চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস, তার মানে আমার একদম টাইটেল থেকে শুরু করে মেথোডোলজি পর্যন্ত সব সেম। অ্যানালাইসিস এর পরিবর্তে ডিসকাশন পার্টে আমার কি করতে হবে, যে চ্যালেঞ্জেস গুলো আছে, যে 5G ব্যবহার করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জেস গুলো নিয়ে আসতে হবে উইথ জাস্টিফিকেশন, আর যে পসিবল অপরচুনিটি আছে এগুলো নিয়ে আসতে হবে। আর বাকি যে ইমপ্লিকেশন বা কনক্লুশন, ফিউচার ডিরেকশন, ওগুলা ঠিক সেম। তার মানে আমার কোনো ধরনের এই যদি মেথোডোলজি আপনি প্রিজমা ইউজ না করেন, কোনো ধরনের সিস্টেমই নাই, কোনো ধরনের কোনো প্রি ডিফাইন কোনো কিছুই নাই, আপনার মতন করে করতে পারবেন। তার মানে কি,
আমার সিস্টেমেটিক রিভিউ পেপার কিন্তু আরো সহজ। বুঝতে পারছেন? এই যেমন এখানে পসিবল সলিউশন আর কোন কোন এরিয়াতে ব্যবহার করবে, এরিয়ার গুলো একটু একটু দুইটা তিনটা স্টাডি করে দিল। শেষ। আপনি এরকম চারটা পাঁচটা সিস্টেমেটিক ইয়া রিভিউ পেপার পড়েন, দেখবেন যে কোনোটারই ইয়া নাই, কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নাই আর কি। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সিস্টেমেটিক রিভিউ। এটাও কি করছে দেখবেন যে ডিসকাশন পার্টে আমাদের এই টেকনোলজি গুলো নিয়ে বলছে, প্রিন্সিপাল নিয়ে এগুলো বলছে, আর ইয়াগুলো নিয়ে বলছে, কিন্তু কোনো ধরনের অ্যানালাইসিস নাই। দেখেন আমার রেজাল্টস এন্ড ডিসকাশনে ওগুলো নিয়ে বলছে, হুম, বর্তমানে কি আছে বা আর কিছু কিছু অন্য স্টাডিও নিয়ে আসছে, কিন্তু কোনো ধরনের অ্যানালিসিস নেই, তারপরে কনক্লুশন। এই জন্য সিস্টেমেটিক রিভিউ ব্যাপার আরো খুব সহজ। ফিউচার ডিরেকশন আর বাকি সবই সব আগের মতনই থাকবে। আর অরিজিনাল পেপার করতে হলে অরিজিনাল আগের এই রিভিউ পেপার আর সিস্টেমেটিক পেপার কিছু শিখেন, আর একটু এক্সপার্ট এক্সপার্ট হন, পরে হচ্ছে অরিজিনাল পেপার এরকম আরো 10টা 20টা পেপার পড়ে মডেল কনস্ট্রাক্ট আইটেম স্যাম্পল সাইজ অনেক কিছু শিখতে হবে, পরে হচ্ছে এগুলাতে মুভ করা যাবে। আর অনেকেই পারেন, অবশ্যই ভালো, কিন্তু আগে হচ্ছে শুরু করেন আর কি, শুরু করে দুই একটা পাবলিকেশন বা কাজ শেষ করেন, পরে ইনশাল্লাহ আস্তে আস্তে আরো অনেক এক্সপানশন বা অনেক ভালো মানে পাবলিকেশন করতে হবে। এই আর কি। সবাইকে ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে ইয়া করি।